data achieved in a report in analyzing form. When report is prepared through interpreting the data, it becomes meaningful to the reader. তাহলে অ্যানালাইজ করে আসলে ঘটনাটার কি হচ্ছে, আপনি অ্যাকশনটা পুরো ডিটেইলস বলছেন। প্রথমটাতে শুধু ইনফর্ম করছেন যে ওখানে এতটুকু হয়েছে, এরপরে অ্যানালাইজিং এ আপনি এটার সাথে আরো ইন্টারপ্রিট করছেন যে ওখানে আমি সাইটে গিয়েছি, কোনো প্রজেক্ট রিপোর্ট যদি হয় যে আপনি বলতে পারেন যে ওখানে ইফিশিয়েন্টলি কাজ হচ্ছে না, যিনি ম্যানেজ করতেছে উনি অনেক কিছু ওনাকে জানাচ্ছেন, শুধু ইনফরমেশনের সাথে সাথে আরো কিছু আপনি বলছেন। আর থার্ড পারপাসটা হলো রিকমান্ডিং। রিকমান্ডিং মিনস ইউ অলসো গিভ সাম সলিউশন, ইউ অলসো সাম প্রোভাইডিং সাজেশন। রিকমেন্ডেশন মানে কি, আপনি কোনো তার সাথে কি করতে হবে, উনি কি অ্যাকশন নিতে পারে এই অ্যাক্টিভিটিস গুলোর জন্য। তাহলে রিকমেন্ডিং হলো কি, you give some recommendation, some decision, some explanation to solve the problem. তো এখানে কি আছে দেখেন, বিজনেস রিপোর্ট not only do the tasks of informing or analyzing but also tasks of recommending a specific course of action to solve the problem. তাহলে দেখেন একদম ইজিলি বোঝা যাচ্ছে পারপাস তিনটা হইতে পারে, শুধুই মাত্র ইনফর্মিং হতে পারে, ইনফর্মিং এর সাথে অ্যানালাইজিং হতে পারে, এন্ড দেন রিকমেন্ডিং ও হতে পারে। তাহলে ম্যাক্সিমাম দেখবেন এটা একদম ছোট্ট একটা ক্লু দিয়ে মাথায় রাখেন, কোন একটা কিছুর পারপাস থাকলে তিনটা অবশ্যই আপনারা উল্লেখ করবেন, এই তিনটেই থাকে বেসিক্যালি। আমাদের এসেনশিয়াল কোয়ালিটিস অফ গুড বিজনেস রিপোর্ট কোশ্চেনে আসছে কয়েকবার। দেখেন একটা বিজনেস রিপোর্ট আপনারা ফর্ম করবেন, যখন করবেন তাহলে কি কি জিনিসগুলো, একটা কোয়ালিটি কি থাকবে, দিস ইজ দ্য কোয়ালিটি অফ এ গুড রিপোর্ট। তো একজন এখানে রাইটার বলেছে যে ইনফরমেশনটা একুরেট হইতে হবে, কন্টেন্টস শো দা রাইটার্স গুড জাজমেন্ট থাকতে হবে, ফরম্যাট, স্টাইল, অর্গানাইজেশন, রেসপন্ড টু রিডার্স থেকে যেটা রিডার্স এর নিডটা ঠিকভাবে ফুলফিল হচ্ছে কিনা, আমাকে এই তিনটা জিনিস অবশ্যই যেন রিপোর্টে থাকে। তো এই তিনটা ডেফিনিশনের আলোকে আমরা কিছু এসেনশিয়াল কোয়ালিটিস অফ এ গুড রিপোর্ট আমরা এখানে প্রেসক্রাইব করেছি। আর এস ফলোস, ফ্যাকচুয়াল একুরেসি। ফ্যাকচুয়াল একুরেসিটা আসলে কি? ফ্যাকচুয়াল একুরেসিটা হলো যে আমার ইনফরমেশনের ফ্যাক্ট, ইভেন্ট, রেকর্ড গুলো আসলে এগুলো ফ্যাকচুয়াল কি, এগুলো রিয়েল কিনা, এটা অ্যাকচুয়ালি হলো কি আপনার ডিপেন্ডস অন বেসড অন ফ্যাক্ট। আপনি যে ঘটনাটা দিচ্ছেন কিনা এটার ইভেন্ট, রেকর্ড এন্ড ভেরিয়াস ফর্ম গুলো অ্যাকচুয়াল কিনা, দিস ইজ ফ্যাকচুয়াল অ্যাকুরেসি। ফ্যাকচুয়াল বলতে আপনার ডাটা, ইভেন্টস গুলোকে আসলে ফ্যাক্ট গুলা বলছে। জাজমেন্ট থাকতে হবে, আপনি যে জিনিসটাতে যে পারপাসের রিপোর্টটা প্রিপেয়ার করছেন এবং দুটো জিনিসের আপনার ফ্যাক্ট এন্ড প্রিপারেশন অফ দ্য রিপোর্ট, এটা আপনার জাজমেন্টাল ভিউটা আপনার যেন অবশ্যই থাকে, রিডার যেন বুঝে আপনি যে পারপাসে রিপোর্টটা করছেন এটা যেন পারপাসের সাথে ফ্যাক্টটা অবশ্যই যেন মিলে। তাহলে ইনভেস্টিগেটর মাস্ট ইউজ হিজ বেস্ট জাজমেন্ট টু ফাইন্ড দ্য ফ্যাক্ট এন্ড ইন প্রিপারেশন অফ দ্য রিপোর্ট। শুধুমাত্র প্রিপারেশন না, আপনার ফ্যাক্টটা ফাইন্ড করার জন্য এবং যেটা ফাইন্ড আউট করেছেন সেটা দিয়ে রিপোর্ট প্রিপারেশন দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই ইউর গুড জাজমেন্ট। সিম্পল এন্ড অ্যাম্বিগুয়াস ওয়ার্ড সবসময় আমি বলেছি এর আগে কমিউনিকেশনে, অলওয়েজ ট্রাই টু ইউজ সিম্পল এন্ড নন টেকনিক্যাল ওয়ার্ড। অ্যাম্বিগুয়াস মিনস নট জার্গন ওয়ার্ড। স্পেসিফিক স্ট্রাকচার থাকতে হবে, ফরম্যাট যেটাকে আমরা বলি। রিপোর্টের অনেকগুলো ফরম্যাট আছে, আপনাকে যেটা যেই পারপাসে বলেছে তখন আপনাকে ওই রিপোর্টটা দিতে হবে। আপনাকে যদি বলে একটা রিপোর্ট দিতে অ্যানালাইটিক্যাল ফর্মে, দেন আপনি যদি একটা শর্ট রিপোর্ট দিয়ে থাকেন তাহলে হবে না। আপনার পারপাস, রিপোর্টের পারপাসটা কি, মোটিভটা কি, দেন ইউ ডিসাইড হোয়াট ইজ ইউর রিপোর্ট স্ট্রাকচার, রিপোর্টের ফরম্যাটটা কি হবে। তাহলে ওখানে আপনি অরিজিন দেখতে হবে, স্ট্রাকচারের ভিতরে যখন যে স্ট্রাকচারটাই আপনি সিলেক্ট করেন ওখানে দেখতে হবে অরিজিন আছে কিনা, সাবজেক্ট, টাইমিং, ডিস্ট্রিবিউশন, পারপাস এবং প্রবাবল রিসিপশন, যারা রিসিভ করবে সবকিছু এখানে যেন মিলে। তো এগুলো সিলেক্ট করে আপনাকে স্পেসিফিক স্ট্রাকচারটা করতে হবে। কনসাইসনেস, কনসাইস তো জানি যে আমার রিপোর্টটা অবশ্যই কনসাইস হবে। কনসাইস মানে কি, সংক্ষিপ্ত, বাট অলসো ইনক্লুড অল রেলিভেন্ট ইনফরমেশন। আপনি কনসাইস করতে গিয়ে যেন ইম্পর্টেন্ট কোনো যেন এটা হাইড না হয়, এই জন্য বলেছে কনসাইস হইতে হলে এটা ব্রিফ হইতে হবে উইথ এভরিথিং দ্যাট মাস্ট ইউ ইনক্লুড ইন ইউর রিপোর্ট এন্ড কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন। তাহলে আমার সবকিছুর পরে একটা কনক্লুশন থাকবে। তো কনক্লুশনটা কি, একটা লজিক্যাল কনক্লুশন, যেটা আপনি যেই পারপাসে রিপোর্ট করছেন ওইটার সাথে আপনার লজিক্যাল একটা কনক্লুশন থাকতে হবে। কনক্লুশনটা হলো লজিক্যাল বাট
রিকমেন্ডেশনটা যখন দিবেন, রিকমেন্ডেশন ভাবেন কি আপনি একটা রিপোর্ট করে একটা কনক্লুশনটা টানলেন যে এটা এই অবস্থা, একটা লজিক্যাল দিলেন, বাট তার সাথে একটা রিকমেন্ডেশনটা আপনি অ্যাড করবেন, কারণ আমাদের রিপোর্টের পারপাসটা কিন্তু তিনটেই ছিল। তা আপনি যদি কিছু রিকমেন্ডেশনও দেওয়ার স্কোপ থাকে, এটা কি রিকমেন্ডেশনটা হইতে হবে কি ইনপার্শিয়াল, কোনো পার্শিয়ালিটি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এবং ইট মাস্ট বি অবজেক্টিভ। তাহলে আপনার কনক্লুশনটা হইতে হবে লজিক্যাল, আর রিকমেন্ডেশনটা হইতে হবে কি ইনপার্শিয়াল অ্যান্ড অবজেক্টিভ রিকমেন্ডেশন। এই হলো আমার গুড বিজনেস রিপোর্টের কিছু কোয়ালিটিস, ফিচার, ক্যারেক্টারিস্টিক, যেই ফর্মে আসুক, ট্রেড, আপনি এগুলো অ্যাপ্লাই করবেন। কোনো কোনো বইতে আরো কিছু আছে, এগুলো কোনো ম্যাটার না। এখন দেখেন স্টেপ অফ রিপোর্ট রাইটিং। আপনাকে একটা রিপোর্ট করতে বলেছে, আপনি চিন্তা করলেন যে আমার এই কোয়ালিটিগুলো আমি রিপোর্টে আমি হাইলাইট করব। এখন আপনি রিপোর্ট প্রিপেয়ার করতে বসছেন। এখন আপনি কি করবেন? রিপোর্ট প্রিপেয়ার করতে বলে কি একটা সাদা কাগজে নিয়ে রিপোর্ট লিখে ফেলতে পারবেন? নো। তাহলে আমাদের প্রিপেয়ারিং এ রিপোর্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই সাম স্টেপ। তাহলে স্টেপ গুলো কি? প্রত্যেকটা জিনিস আপনাকে করতে হয়। আপনাকে যে কোনো একটা প্রজেক্ট রিপোর্ট দিল, যে ওখানে প্রজেক্টের ওখানে ভিজিট করে সার্ভে করে সেটা সার্ভে রিপোর্ট হইতে হবে, প্রজেক্ট ভেরিফিকেশন হইতে পারবে, এনি হাউ আপনাকে যে কোনো একটা কিছুতে আপনাকে রিপোর্টিং দিল। প্রথমে আপনি কি করবেন? তো এখানে 8 সিকোয়েন্সিয়াল স্টেপ হইতে পারে, কারো 7, বেসিক্যালি 8টা অবশ্যই ফলো করতে হবে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। প্রথমে হলো ডিফাইন দ্য প্রবলেম। আপনি কিসের উপরে রিপোর্ট করবেন? সে ফর এক্সাম্পল আমি একদম আপনাদের রিলেটেড জিনিসটা যদি আপনাদেরকে বলি, আপনারা রিপোর্ট করবেন একটা অ্যানালাইটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট ফর্মে। আমি পরে যাচ্ছি রিপোর্টের ফর্মটা। ম্যানুস্ক্রিপ্ট ধরেন একটা বড় রিপোর্ট, যেটা আমরা এই বই আকারে যেটা প্রকাশ করতেছি, অনেক বিশাল 50 পেজ মিনিমাম হয়, মোর দেন 50 পেজ হইতে হবে এটা। তো এরকম একটা যদি করেন আপনার আইসিএমএবি ইন্টারন্যাশনাল রিপোর্টটা সে ফর এক্সাম্পল আপনারা দিতে পারেন। প্রথমে আপনি রিপোর্ট চিন্তা করবেন যে আমি যে কমিউনিকেশনে আমি আইসিএমএবির মেম্বারশিপটা নেওয়ার জন্য আমি একটা রিপোর্ট করব, তাহলে রিপোর্টটা কিসের উপরে করলে আমার ভালো? এটাকে আমরা কি করব? ডিফাইন দ্য প্রবলেম, ডিফাইন দ্য পারপাস। আপনার রিপোর্টের উদ্দেশ্যটাকে কি কারণে দিচ্ছেন? প্রবলেমটা এখানে নেগেটিভ পথে না, যেটা প্রবলেমটা মানে কি আপনি কি নিয়ে রিপোর্টটা করছেন, এর সাবজেক্ট ম্যাটার। তাহলে ফার্স্ট স্টেপ রিপোর্ট রাইটিং, আইডেন্টিফাই দ্য প্রবলেম, দ্য পারপাস অফ দ্য স্টাডি। আপনার স্টাডিটা কেন করছেন? তাহলে অবশ্যই এটা রিলেটেড হইতে হবে আপনার সাবজেক্ট রিলেটেড। যেহেতু আপনি আইসিএমএবি, তাহলে আপনি অবশ্যই এটার সাথে যেন আপনার অ্যাডজাস্ট হয়। আপনি ডিফাইন প্রবলেমটা করলেন, এরপরে কি করবেন? আউটলাইন দ্য ইস্যু অফ ইনভেস্টিগেশন। এখন আপনি সে ফর এক্সাম্পল বলতে পারেন যে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কোন একটা অর্গানাইজেশনের অ্যানালাইসিসের উপরে রিপোর্ট করব। এটা হইতে পারে আপনি কেন করবেন যে আমি এটা করলে আমার একদিক দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অনেক কিছু শেখা হবে, এটা কিভাবে রিপোর্টিং পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল ডাটা অর্গানাইজেশনের ডাটা থেকে শুরু করে ইনপুট থেকে শুরু করে এটা আউটপুট হয়ে একটা রিপোর্ট আকারে কিভাবে শেয়ার হোল্ডার, ইনভেস্টর সবাই জানতে পারে, এটা আমার জানার জন্য অ্যাকচুয়ালি আপনি ডিফাইন প্রবলেমটা করলেন। এখন এটা করতে গিয়ে আপনাকে কি কি ইস্যুগুলো ইনভেস্টিগেট করতে হবে? আপনি হোল প্রবলেম শুড বি সাব ডিভাইড টু কভার এভরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। আপনার পুরো জিনিসটাকে আপনি এবার ডিবেট করবেন। আমি অর্গানাইজেশনের এই যদি ফাইন্যান্সিয়াল ডাটার উপর করি, তাহলে ফাইন্যান্সিয়াল ডাটা আসলে কারা ইউজার, কারা দেখতে হবে। ফাইন্যান্সিয়াল ডাটার ক্ষেত্রে আপনি কোন কোন সোর্সে যেতে পারেন, কি কি সোর্স ইউজ করবেন। দেন আপনি এটাকে কোনটা কোনটা গ্রুপে ভাগ করবেন, যে আমি একটা আইএফআরএস এর গ্রুপ নিয়ে আসবো, যে ফাইন্যান্সিয়াল ডাটা করতে গেলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং নিয়ে আসতে হয়, কর্পোরেট কিছু নিয়ে আসতে হয়, এভাবে ভেরিয়াস টাইপ আপনি যেটা ভালো লাগে যেভাবে আপনি সাব ডিভাইড করতে পারছেন, ইট ডিপেন্ডস অন ইউর পলিসি। আপনি ওইভাবে এটাকে সাব ডিভাইড করবেন, কারণ এত বড় একটা রিপোর্ট আপনি যদি ডিভিশন না করেন, যে কোনো কিছুতে একটা বড় একটা কাজ করতে যান, আপনি ওই কাজটা যদি একাই মাথায় নিয়ে রাখেন এটা পারবেন না। তাহলে এটাকে আপনি কি করতে হবে? গ্রুপিং গ্রুপিং করে এটা সাব ডিভাইড করলে দেন ইউ কম্বাইন, দেন ইউ ক্যান প্রিপেয়ার এ হোল রিপোর্ট ওয়ার্ক। তাহলে এই জন্য বলছে প্রত্যেকটা প্রবলেমকে আপনি সাব ডিভাইড করবেন, যেন প্রত্যেকটা ইম্পর্টেন্ট আসপেক্টটা ফ্যাক্ট গুলো আপনি কভার করেন। সেটাও করলেন, আপনি ডিভিশনও করে ফেলেন। দেন প্রিপেয়ার এ ওয়ার্ক প্ল্যান। আপনি এখন যে বলতেছেন যে আমি আইএফআরএস এর এখান থেকে এটা নিব, কর্পোরেট রিপোর্টিং নিব, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডাটাগুলো রিপোর্টগুলো বিভিন্ন অর্গানাইজেশনের অ্যানালাইসিস করব, সব আপনি গেদার করলেন, করলেন, ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করলেন। এখন আপনার ওয়ার্ক প্ল্যান করতে হবে যে আমি কাজটা কিভাবে করব। আমি সব সাবডিভাইড করলো, তাহলে আপনার থার্ড স্টেপ রিপোর্টিং ডাটাগুলো আপনি নিবেন, সোর্স
গুলো কি? Your internet connection is unstable. Selection of source data. Source data গুলো আপনি কার থেকে সোর্স ডাটা হইতে পারে আপনি কোনো বই বা কোনো কিছু ইউজ করে চিটিং করে বা অন্য কোনো কিছু ইউজ করে আপনি ডাটাগুলো নিতে পারেন। সিলেকশন অফ সার্ভে এমপ্লয়ি, আপনি কারা কারা ফিল্ডে কাজ করবে এটা আলাদা করলেন। কস্ট চিন্তা করলেন যে আপনার প্রিপেয়ার করতে গিয়ে আপনার কস্টিংটাও দেখতে হবে যে আমি একটা রিপোর্ট রেডি করব, আমি যদি সিলেকশন গুলো সোর্স গুলো ইউজ করি, এখন ওই সোর্সে যেতে হলে যদি আমার কস্টিং বেশি হয় না, আমি চিন্তা করবো অল্টারনেটিভ, তাহলে আপনার কস্টিং দেখতে হবে, আপনার টাইমিং দেখতে হবে, অ্যাভেলেবল টাইম আছে কিনা, সিলেকশন ফরম্যাট, এবং চিন্তা করবেন যে এই রিপোর্টটা আমি কোন ফরম্যাটে দিতে পারি। ফরম্যাটটাও এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, ফিক্সড। তাহলে এগুলো আসলে আমার বলার কিছু নাই, এটা আপনি প্ল্যান করতে গেলেই আপনার চলবে যে আমি কোথা থেকে ডাটা গুলো সোর্স কালেক্ট করব, আমি কাকে কাকে এখানে কোন এমপ্লয়ি, কেউ আছে যে ফিল্ডে পারবে না, এত দৌড়াদৌড়ি করতে পারে না, সে ডেস্ক ওয়ার্ক করতে পছন্দ করে, তাহলে আমি সিলেক্ট করবো যে যারা বসে কাজ করতে পছন্দ করে, যারা খুব ইন্টারনেট মানে টেকনোলজি ইউজ করতে পারে তাদেরকে দিব যে না আপনি কাজ করেন, আরেকজনকে বললো যে না তুই অফিসের ভিতরেই থেকে ডাটাগুলো ওনাকে দাও যিনি ল্যাপটপে বা ইনপুট দিবে। আর যারা বাইরে তাদেরকেও অনেক ধরনের আছে, কেউ আছে ডিলিংস করতে পছন্দ করে, কেউ আছে যে না শুধুমাত্র বিভিন্ন ধরনের সিনারি কালেক্ট করে, এটা হইতে পারে এক একটা এক এক ধরনের। এই টাইপস গুলো আপনি সিলেক্ট করবেন। conduct research, then you can apply your research works. This is fourth step. আপনি প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্স আগে বলে, সেকেন্ডারি এভিডেন্স অবজারভেশন সার্ভে আর দ্য প্রাইমারি সোর্স আপনার কোনো ডকুমেন্টস, আর সেকেন্ডারি হলো কি আপনার কোনো পাবলিশ বুক থেকে কোনো একটা ইনফরমেশন, দ্যাট ইজ সেকেন্ডারি সোর্স। তাহলে আপনার যে এভিডেন্স গুলো সরাসরি এখানে লাগছে, দিস ইজ প্রাইমারি সোর্স। যাদের সাথে সরাসরি ডিলিংস করে আপনি ইনফরমেশনটা দিচ্ছেন এবং যাদের এভিডেন্স যাদের সাথে আপনি ডিলিংস করেছেন ওইটাও এখানে হাইলাইট করবেন, দিস ইজ প্রাইমারি সোর্স। আর অ্যানাদার সোর্স যেগুলো আপনি কোনো রেফারেন্স আকারে নিচ্ছেন, দিস ইজ সেকেন্ডারি সোর্স। বলতে চাচ্ছি আপনি অনেক সময় দেখবেন আপনারা যারা স্টুডেন্ট, কেউ শীট দিয়ে যায় কিছু কোশ্চেনিয়ার যে ইয়েস নো অর এভাবে আপনার নো কমেন্টস, এভাবে আপনি খালি টিক দিয়ে যাবেন, কারণ কোশ্চেনিয়ারটাতে যাদেরকে দিচ্ছেন তারা অনেক সময় এত কিছু পড়তে রাজি না যে প্লিজ আমি একটা কোথাও আমি পিএইচডি করতেছি, এটা আপনাদের লাগে কোথাও কোনো থেকে আপনি যদি পিএইচডি কোনো ডিগ্রি নিতে চান আপনাকে কিছু কোশ্চেনিয়ার রেডি করে এটা থাকে, এটা ওয়ান কাইন্ডস অফ রুলস ফরম্যাট ফর ইউর পিএইচডি। তো কোশ্চেনিয়ার করেও আপনি এটা হলো প্রাইমারি সোর্স, যে দেখেন আমার ভ্যালিড ডকুমেন্টস আছে যে আমি এইভাবে সার্ভে করেছি এক একটা অর্গানাইজেশনে, আমি এই সোর্স গুলো কালেক্ট করেছি। দেন ইউ ক্যান অ্যানালাইজ ডাটা। After conducting research, the researcher need to analyze and interpret his finding. Try to interpret যে আমি কি ইনফরমেশন গেদার করেছি, অ্যানালাইজ করতে থাকবেন। স্ট্যাটিস্টিক্যাল টুলস আপনি বিভিন্ন ধরনের বার ইউজ করতে পারেন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা করতে পারেন আপনি কম্পেয়ার করার জন্য। এখন সবকিছু করে দেন ইউ ক্যান ড্র এ কনক্লুশন যে আমি রিপোর্টের এই কনক্লুশনটা টানবো। আগেই বলেছি আমি এতক্ষণ দেন ডেভেলপ রিকমেন্ডেশন, এবং একটা আপনি আপনার সাজেশন দিয়ে দিবেন যে এখান থেকে আপনি কি বেনিফিটেড হয়েছেন, কি দিতে চাচ্ছেন অর্গানাইজেশনে, কি করবেন আইসিএমইবি করার পরে, এগুলো আপনি এগুলো অবশ্যই এখানে হাইলাইট করতে হবে। ইয়োর সাজেশন ইজ অ্যাকশন। তো আমি 1 থেকে 7 ছিল, এভরিথিং ছিল ইয়োর ড্রাফট, ঠিক আছে। 1 থেকে 7 নাম্বার ছিল আপনার রিপোর্টের স্টেপ গুলা। at last then you writing a report, আপনি একটা রিপোর্ট রেডি করে দিবেন, সব কিছু আপনি ঠিক করে ফেলেছেন, দেন রাইট এ রিপোর্ট। একটা রিপোর্টের যদি স্টেপ আসে আপনারা রিপোর্ট গুলো দিয়ে দিবেন। আচ্ছা আমি কি খুব দ্রুত যাচ্ছি, এটাতে কি কারো প্রবলেম হচ্ছে? ক্যান ইউ হিয়ার মি? না ম্যাম প্রবলেম হচ্ছে না, আমার সমস্যা হচ্ছে না, কিন্তু নেট একটু প্রবলেম করছে। নেটে একটু সমস্যা আছে আপনার। আমি দেখি আমার মানে 3-4 জন যদি ইউজ করে, দিস ইজ প্রবলেম। জাস্ট 1 মিনিট। আচ্ছা এটা হয়তো আজকে রেনি ডে উপলক্ষে প্রবলেমটা হচ্ছে, কারণ আমার বাসায় আমি ছাড়া তেমন ইউজ হচ্ছে না, এটা হয়তো বাইরের ওয়েদারের কারণে নেটটা সমস্যা হচ্ছে।
এই পয়েন্টসটা আরেকটু ডিসকাস করার আমি করব। আপনি কোন করবেন এই ক্ষেত্রে আপনার টেবিলটা আসতেছে, তাহলে আমি কোনো ফরম্যাট ইউজ করব না? ম্যাম সমস্যা কথা হচ্ছে। আসছে না ম্যাম, কথা আসছে না। পার্সোনাল কথা আসছে না, এখন কি আচ্ছা, আমি আমার নেটটা অফ করে আবার অন করছি, ঠিক আছে? জি ম্যাম। দেখি এটাতে অন, এরপরে আমি আবার আপনাদেরকে জয়েন করতেছি। একটু এটা ডিয়ার পার্টিসিপেন্টস, ইয়েস জি ম্যাম। ম্যাম। আচ্ছা কি শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যায়। আমি ওই অফ অন করতে যতটুকু টাইম অতটুকুই আপনার থেকে নিয়েছি। আচ্ছা ম্যাম, রিপোর্ট আর লেটার কি এক টাইপেরই নাকি ম্যাম? না, আমি এটাই বলছি আপনাদেরকে। লেটার ইজ এ পার্ট অফ রিপোর্ট। রিপোর্ট তিন প্রকার, তিন ধরনের হইতে পারে। ম্যানুস্ক্রিপ্ট মানে মেমো যেটা বলি, আপনারা সবসময় মেমোর সাথে ইউজ টু, মেমো মিন্স মেমোরেন্ডাম। দেন হলো লেটার ফর্ম, যেটা আপনারা এতদিন পর্যন্ত লিখে আসছেন স্কুল কলেজে বিভিন্ন ধরনের লেটার গুলা, টু মানে ইনসাইড অ্যাড্রেস, দেন সাবজেক্ট, দেন স্যালুটেশন, দেন বডি, তারপর কমপ্লিমেন্টারি ক্লোজ, দেন এগুলো হলো আপনারা লেটার ফরম্যাট। আরেকটা হলো মেনুস্ক্রিপ্ট ফরম্যাট, যেটা এই যে বললাম যে বিজনেস কমিউনিকেশনের বই ইজ ওয়ান কাইন্ডস অফ মেনুস্ক্রিপ্ট ফরম্যাট, ঠিক আছে? তো তিন ধরনের হয়ে থাকে রিপোর্ট। কোথায় ছিলাম? স্টেপ ম্যাম পরীক্ষায় কেমন আসছে, মানে লেটার দুইটা এসে লেটার রিপোর্ট
দুই সিস্টেমে? এটা আপনাদের বেসিক্যালি রিপোর্ট ম্যানুস্ক্রিপ্ট ফর্মটা আসে না, কারণ এটা বললাম না অনেক বড়, মোর দেন 50 পেজ হয়ে থাকে। তা আপনাদের হয় মেমোরেন্ডাম লিখতে বলবো যে ড্রয়ের মেমো বা একটা মেমো দাও, তো মেমো আমি এর আগে আপনাদেরকে বেসিক্স অফ কমিউনিকেশনে পড়িয়েছি ফর ইন্টারনাল ইউজ উইথিন দ্য অর্গানাইজেশন। আর লেটারটা ইউজ হয় উইথিন আর আউটসাইড, বেসিক্যালি আউটসাইড অর্গানাইজেশন বা ইনসাইডে, এগুলা মানে আউটসাইডে অর্গানাইজেশনে করতে গেলে আপনি কখনোই মেমো ইউজ করতে পারবেন না, অলরেডি লেটারই ইউজ করতে হবে। তো আপনাদের আসলে লেটার বেশি আসে, ম্যানুস্ক্রিপ্ট ফর্মটা আসে না। তো এভরিথিং ইজ রিপোর্টিং, সোজা কথা। আমরা তাহলে স্ট্রাকচার, আচ্ছা এখানে কিছু জিনিস আপনারা পড়ে নিয়েন, আমি আপনাদেরকে শীটে দিয়ে দিব। সিলেক্টিং এ সুইটেবল রিপোর্ট, আপনি কোন রিপোর্ট সিলেক্ট করবেন, কাইন্ডস অফ রিপোর্ট, আপনার রিপোর্টটা কোন ধরনের, একটা ফর্মাল না ইনফর্মাল করবেন, এটা কি স্ট্যাটিউটরি না নন স্ট্যাটিউটরি। তো রিপোর্ট আসলে অনেক ধরনের হইতে পারে। আপনি কি চিন্তা করতে হবে আপনার যে ডিফাইন প্রবলেমটা করলেন, আপনি যে ফ্যাক্টটা আপনি চিন্তা করলেন, এটা কোন ধরনের রিপোর্ট আপনি করতে হবে। তো আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে কাইন্ডস অফ রিপোর্ট। তা আমি আপনাদেরকে একটু পরে পড়াচ্ছি টাইপস অফ রিপোর্টটা, যে রিপোর্ট কয় ধরনের হইতে পারে। তো রিপোর্ট আপনারা একটু ছোট ছোট করে লিখে নেন, আমি এখানে হয়তো এটা অনেক বড় এই জন্য নিয়ে আসি নাই। রিপোর্টের টাইপসটা যখন আমরা ক্লাসিফাই করি বেসড অন ক্লাসিফিকেশনের উপরে আমরা রিপোর্টকে ভাগ করতে পারি। প্রথম হলো ফর্মালিটিস মানে লিগ্যাল অর স্টাইলের উপরে। ফর্মালিটির উপরে রিপোর্ট দুই রকম, তাহলে বেসড অন ফর্মালিটিস এর উপরে রিপোর্ট দুই রকম, একটা হলো ফর্মাল আর একটা হলো ইনফর্মাল। তাহলে ফর্মাল কোনগুলাকে বলি আর ইনফর্মাল কোনগুলাকে বলি। আসলে ফর্মাল রিপোর্ট বলতে আমরা যেরকম রেগুলেটরি বডির কাছে যে রিপোর্ট রুলস অ্যাপ্লাই করে লিখে থাকি, যে স্ট্যাটিউটরি রিপোর্ট মানে কি আপনি মাস্ট ফলো সাম ফর্ম এন্ড প্রসিডিউর বাই ল দ্বারা যেটা ফরম্যাটটা সিলেক্ট করা, যে এটা এই ফরম্যাটই করতে হবে। ফর এক্সাম্পল আপনারা যখন অর্গানাইজেশনে জয়েন করবেন দেখবেন উইকলি একটা রিপোর্ট আছে, এটা আপনার মন মতো ডাটা দিলে ওদেরকে হবে না, ওরা ফরম্যাট দিয়ে দিচ্ছে আমাদেরকে, এই ফরম্যাটে আপনাকে রিপোর্টিং করতে হবে। তাহলে ফর্মাল রিপোর্ট ইজ প্রেসক্রাইব বাই ল, এখানে আপনার কোনো ইচ্ছা মতো কোনো ইনফর্মাল রিপোর্ট আপনি ইউজ করতে পারবেন না। তাহলে ফর্মালিটির উপর দিয়ে রিপোর্ট দুই রকম, একটা হলো ফর্মাল রিপোর্ট আর একটা হলো ইনফর্মাল রিপোর্ট। ফর্মাল রিপোর্ট হইতে পারে আবার দুই ধরনের বলেছি, একটা হলো স্ট্যাটিউটরি রিপোর্ট আর একটা হলো নন স্ট্যাটিউটরি রিপোর্ট। নন স্ট্যাটিউটরি রিপোর্ট হলো আপনার যেটা ল দ্বারা প্রেসক্রাইব করা, আর নন স্ট্যাটিউটরি নট ল বাট ইউ মাস্ট অ্যাপ্লাই ফরম্যাট অফ রিপোর্ট। ঠিক আছে, যেটা স্ট্যাটিউটরি রিপোর্ট ওখানে আপনি কিছু করতে পারবেন না, ওদের ল দ্বারা প্রেসক্রাইব ওইভাবে করতে হবে। আর ফর্মালিটি আরেকটা হলো নন স্টাইল অফিসিয়ালি ইউজ করে সেটা। তাহলে অফিসিয়াল লেটার নন স্ট্যাটিউটরিও হতে পারে। এখন হলো ইনফর্মাল রিপোর্ট। ইনফর্মাল রিপোর্ট কত ধরনের হইতে পারে, এই যে বিভিন্ন ধরনের সাইটের প্রোগ্রেস কতটুকু, এটা ইনফর্মাল রিপোর্ট। সেলস অ্যাক্টিভিটি রিপোর্ট, দিস ইজ ইনফর্মাল রিপোর্ট। ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ফিজিবিলিটি রিপোর্ট, কোনো ক্রেডিট রিপোর্ট, এগুলো সবগুলো হলো ইনফর্মাল। এখন আসেন লেন্থের ভিত্তিতে রিপোর্টকে কয় ভাগে ভাগ করেছে। তাহলে রিপোর্ট ক্লাসিফিকেশন বেসড অন লেন্থ, লেন্থ তো আমরা বুঝি এটার প্রশস্ত এটা কত ছোট না বড়, এটার ভিতর থেকে রিপোর্টটা আমরা কয় ভাগে ভাগ করি, দুই ধরনের। মেমোরেন্ডাম রিপোর্ট লেন্থ অনুযায়ী মেমোরেন্ডাম খুব ছোট হইতে পারে, মেমোরেন্ডাম ফর্মটা আপনাদেরকে দেখাবো। লেটার রিপোর্ট হইতে পারে 1 পেজ হবে। শর্ট রিপোর্ট হইতে পারে, রিপোর্টটা পার্সোনাল টাচ, শর্ট রিপোর্টটা ফটোকপি হইতে পারে, এগুলাকে শর্ট রিপোর্ট। আবার লং রিপোর্টে সাধারণত ইমপার্সোনাল, কোনো পার্সোনাল টাচ থাকে না, এটা সবসময় অরিজিনাল ফরম্যাট হয়ে থাকে লং রিপোর্ট, এটা কোনো ফটোকপি ইউজ করা যায় না। এরপরে টাইম ইন্টারভেলের ভিত্তিতে রিপোর্টকে দুই ধরনেরই ভাগ করে টাইম, পিরিয়ডিক রিপোর্ট আর একটা হলো কি সিচুয়েশনাল রিপোর্ট। পিরিয়ডিক রিপোর্ট কোনগুলা, কোনো প্রতি সপ্তাহে আপনাকে রিপোর্ট করা লাগতেছে, প্রতি মাসে আপনাকে রিপোর্ট করা লাগতেছে, এটা হলো পিরিয়ডিক, যে আপনাকে নির্দিষ্ট পিরিয়ড বলে দিচ্ছে যে এটাই পিরিয়ডে আপনাকে রিপোর্টটা করতে হবে। আরেকটা হলো স্পেশাল রিপোর্ট বা সিচুয়েশনাল রিপোর্ট, হঠাৎ কোনো সিচুয়েশন অ্যারাইজ করছে আপনাকে একটা রিপোর্ট করতে বলছে, তাহলে এগুলোকে আমরা বলি সিচুয়েশনাল রিপোর্ট। তো টাইম ইন্টারভেলের ভিত্তিতে রিপোর্ট দুই প্রকার, একটা হলো পিরিয়ডিক্যাল আর একটা হলো স্পেশাল আর সিচুয়েশনাল রিপোর্ট। স্ট্যাটাস অফ অথরশিপ, এর ভিত্তিতে রিপোর্টকে কয় ভাগে ভাগ করেছে, 3 ভাগে। অথরশিপ মানে কারা পাচ্ছে, প্রাইভেট, পাবলিক আর ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট। যে প্রাইভেট রিপোর্ট হচ্ছে মানে কি মিস্টার নাম করা থাকবে, যে ওনার কাছে একদম প্রাইভেটলি দিচ্ছি। পাবলিক রিপোর্ট, ডিয়ার সাবস্ক্রাইবার, ডিয়ার কাস্টমার, দিস ইজ
পাবলিক রিপোর্ট, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স রিপোর্ট, কাউকে মেনশন না করে কোনো একটা রিপোর্ট দিয়ে রাখা ফর ওভারঅল যেটা দিচ্ছি। ফাংশনের ভিত্তিতে আমরা রিপোর্টকে কয়েকভাবে ভাগ করতে পারি। একটা হলো কি ইনফরমেশনাল রিপোর্ট, ইন্টারপ্রিটেশন রিপোর্ট এবং অ্যানালাইটিক্যাল রিপোর্ট। ইনফরমেশনাল রিপোর্ট বলেছিলাম শুধুমাত্র ইনফরমেশন, ইন্টারপ্রিটেশন মানে আপনি ইন্টারপ্রিট করে দিচ্ছেন, এবং অ্যানালাইটিক্যাল ওভারঅল অ্যানালাইসিস উইথ রিকমেন্ডেশন যেটা থাকবে। এখন অ্যানালাইটিক্যাল রিপোর্ট গুলো হইতে পারে আপনার সাজেশন রিপোর্ট, রিকমেন্ডেশন রিপোর্ট, জাস্টিফিকেশন, এগুলো সব হলো আমাদের আসলে অ্যানালাইটিক্যাল রিপোর্ট। এগুলো আমি আসলে বেশি কিছু বলতে যাচ্ছি না, প্রত্যেকটা বইতে এগুলোর ডেসক্রিপশন আছে। সিলেক্টিং এ সুইটেবল রিপোর্ট, এটা আপনাদেরকে পড়িয়েছি এবং এটা পড়াচ্ছি। আপনার রিপোর্টের কাইন্ডটা কোন ধরনের হবে, ফর্মাল, ইনফর্মাল, স্ট্যাটিউটরি, নন স্ট্যাটিউটরি, ইউ ক্যান ডিসাইড হুইচ টাইপ অফ রিপোর্ট ইউ উইল প্রিপেয়ার। দেন টাইম অ্যালাউড, কতটুকু টাইম আছে চিন্তা করতে হবে। দেন ইউ ক্যান ডিসাইড যে আমি কোন ফরম্যাটে যাব। আমার যদি মনে করে যে না আমি ইন্টারনাল রিপোর্ট আমার অল্প কম, আমি একটা মেমোতে আমি সেটা দিয়ে দিতে পারবো, কারণ মেমোটা আমি ইন্টারনালি ইউজ করতে পারি। বাট আদার অর্গানাইজেশনে আপনি যদি ইউজ করেন দেন আপনি টাইম অ্যালাউডের কথা চিন্তা করলেও আপনি মেমো ফরম্যাটটা ইউজ করতে পারবেন না। তো এক্ষেত্রে আবার চিন্তা করবেন যে টাইম অ্যালাউডের ভিতরে অল্প সময়ের ভিতরে কোন রিপোর্টটা আমি দিতে পারি। অবশ্যই আমি কোনো লং রিপোর্টে যাব না, শর্ট রিপোর্টে যাব। দেন ইউ ক্যান ডিসাইড। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, ইফ time allowed is very short, a long analytical report cannot be prepared। এই যে এখানেই বলা আছে, এগুলো আসলে বইতে আপনাদেরকে অনেক কিভাবে এটা এক্সপ্লেইন করবে। দেন পারপাসটা রিপোর্টটা আপনাকে ঠিক করতে হবে, যে টাইপস অফ রিপোর্টটা আপনার পারপাসটা কি। তাহলে রিপোর্ট শর্ট, লং, ফর্মাল, ইনফর্মাল, ইউ ক্যান ডিসাইড, বাট পারপাস আপনি কোন পারপাসটা সার্ভ করতে যাচ্ছেন। কন্টেন্টটা দেখতে হবে, এখানে কি রিপোর্ট রাইটার মাস্ট অ্যাওয়ার অফ হোয়াট এক্স্যাক্টলি ইজ টু বি স্টাডি অর এক্সামিন্ড। আপনার কন্টেন্টটা দেখতে হবে, আপনার বিষয়বস্তুটা কি হবে, এটাও আপনার সুইটেবল রিপোর্ট সিলেকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হু ইজ ইউর রিডার, হু আর ইউর রিডার, আপনার রিডারটা কে, কারা, এটা আপনাকে দেখতে হবে যে আপনার এই মেসেজটা কারা রিসিভ করবে, কারণ আপনার তখন ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশনটা চলে আসবে। এই ছাড়াও অনেকগুলো পয়েন্টস বইতে আছে, আমি জাস্ট কিছু আপনাদেরকে দেখালাম যে আসলে কি কি হইতে পারে। স্ট্রাকচার অর পার্ট অফ এ রিপোর্ট, এই যে আপনি কিছুক্ষণ আগে কোশ্চেন করলেন লেটার, একটা রিপোর্টের স্ট্রাকচারটাকে আমরা তিন ভাবে আসলে প্রেজেন্ট করতে পারি, 3 ফরম্যাট। সেটা হলো প্রথমে লেটার ফরম্যাট বলেছিলাম, আপনারা লেটার যেটা করেন সেটা হলো লেটার ফরম্যাট। এখানে অনেক কিছু আপনি থাকতে পারে, ইন্ট্রোডাকশন, ফাইন্ডিং এন্ড রিকমেন্ডেশন থাকতে পারে। মেমোরেন্ডাম ফর্ম, এটা ডে টু ডে প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি আমরা এটা ইউজ করে থাকি, এবং রিটেন ফর ইন্টারনাল কমিউনিকেশন, ফর্মালিটি ইজ ওপেন, ফর্মালিটি টিকে একটু কম আমরা অ্যাপ্লাই করি যেহেতু এটা ইউজ। ওকে, টোটাল ক্লাসিক 102 পেজ। মেমোরেন্ডাম সাধারণত ছোট হয়ে থাকে, মেইন জিনিসটাই আমরা এখানে হাইলাইট করতেছি। আর ম্যানুস্ক্রিপ্ট ফর্ম, দিস ইজ লং রিপোর্ট, formal analytical report usually in a manuscript form, its usual components are mainly such as, এটার manuscript ফর্মেরই আবার তিনটা পার্ট থাকে। একটাকে বলি প্রিপারেটরি পার্ট, যেটাকে আমরা ইন্ট্রোডাকশনে কি কি থাকে এটা আপনারা সবাই জানেন, কিন্তু এখনো জানেন না, কারণ এখন যদি আমাদেরকে দেখিয়ে দিই বলবো যে আচ্ছা এটা তো আমরা আসলে পরিচিত এটার সাথে। এবং রিপোর্টের বডিরও অনেকগুলো কম্পোনেন্টস থাকে, এবং অ্যাপেন্ডেড পার্ট, একদম লাস্টের কনক্লুশন যে পার্ট যেটাকে বলি ওইটাকে আমরা অ্যাপেন্ডেড পার্ট বলি। এই তিনটা পার্টের ভিতরে আরো কিছু এলিমেন্টস আছে, আমরা পরে যাচ্ছি কি কি আছে। এতটুকুর ভিতরে কি কারো কোনো সমস্যা আছে বলেন? একটা প্রশ্ন পড়ে দিবেন, ডিফারেন্স বিটুইন ফর্মাল রিপোর্ট এন্ড ইনফর্মাল রিপোর্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এবং আপনাদের হয়তো কোশ্চেনে আসছে। ম্যানুস্ক্রিপ্টের খবর বলুন। হ্যাঁ, ম্যানুস্ক্রিপ্ট ফর্ম ইজ এ লং ফর্ম অফ রিপোর্ট। এটা সাধারণত অনেক বড় হয়ে থাকে, তাহলে এটার ম্যানুস্ক্রিপ্ট ফর্মের তিনটা কম্পোনেন্টস, আমরা পুরো রিপোর্টটাকে তিনটা পার্টে ভাগ করি। প্রথম পার্টটাকে বলি প্রিপারেটরি পার্ট, মাঝখানের পার্টটাকে বলি রিপোর্ট বডি। আসলে পুরো রিপোর্টের ফাংশনটাই থাকে বডির ভিতরে, মানে রিপোর্টের বডিটাতে আসলে ফুল রিপোর্টিংটা থাকে। ম্যাম এই ম্যানুস্ক্রিপ্টটা কারা ইউজ করে মূলত? ম্যানুস্ক্রিপ্ট ফর্মটা বেসিক্যালি ইউজ করলে ইন্টারনাল ইনস্টিটিউশন গুলো বেশি ইউজ করে। তারপর আপনিও ইউজ করতেছেন, আপনি বিজনেস কমিউনিকেশনের বইটা পড়ছেন, রিডার ভেরিয়াস টাইপস অফ হইতে পারে। ইউ আর অলসো এ রিডার অফ এ ম্যানুস্ক্রিপ্ট ফর্ম। আপনি যে বইগুলা পড়েন, যেই সাবজেক্টেরই পড়েন, এগুলা কিন্তু ম্যানুস্ক্রিপ্ট ফর্মেই লেখা। ঠিক আছে, আমাদের আইসিএমবি ইনস্টিটিউট গুলো ইউজ করে। তাহলে রাইটার কারা? আপনারা রাইটার, তাদেরকে ম্যানুস্ক্রিপ্ট ফর্মে রাইট করেন। এই যে ইন্টারনাল রিপোর্ট গুলা সবগুলাই ম্যানুস্ক্রিপ্ট ফর্ম। যে যত স্টাডি করার জন্য অর্গানাইজেশন বা বিভিন্ন জায়গায় এই যে বলে পি, যারা সবগুলো ম্যানুস্ক্রিপ্ট ফর্ম ইউজ করতেছে। ঠিক আছে,
অর্গানাইজেশন গুলা কোনো সাবস্ক্রাইব ক্লায়েন্টদেরকেও ম্যানুস্ক্রিপ্ট ফর্মে কোনো বই এই যে অ্যানুয়াল রিপোর্ট গুলো বের হচ্ছে এগুলো হচ্ছে, ঠিক আছে? অ্যানুয়াল রিপোর্ট গুলো ম্যানুস্ক্রিপ্ট ফর্ম। মোট কথা হলো ম্যানুস্ক্রিপ্ট ফর্মটা অনেক বড়, মোর দ্যান 50 পেজ। মিস, আপনি যে বলেছিলেন প্রাইভেট, পাবলিক আর ইন্ডিপেন্ডেন্স, এটা কিসের উপর বেস করে ছিল? পার্সোনালিটি, মানে কার কাছে আপনি রিপোর্টটা দিচ্ছেন, পার্সন, অথরশিপ, স্ট্যাটাস অফ অথরশিপ, কারা পাচ্ছে, অথরাইজ কাকে করছেন আপনি, কার কাছে চিঠিটা দিচ্ছেন, ঠিক আছে? এখন দেখেন বিজনেস লেটার, আমি ফার্স্ট ফরম্যাটে চলে আসলাম যে বিজনেস লেটার। বিজনেস লেটার কি এখানে আসলে আপনাদেরকে আর বলার দরকার নাই, বিজনেস লেটার কাকে বলে এটা আপনারাও জানেন। তো লেটার message concerned with business are sent through this letter when two or more business organization write letter to each other concern the particulars are business letter। একদম সিম্পলি একটা ফিনিশ টেনে দিতে পারবেন যে বিজনেস লেটার সাধারণত ওয়ান অর্গানাইজেশন অ্যানাদার অর্গানাইজেশনকে যে চিঠিগুলা ডে বাই ডে ওরা সাবমিট করে, ঠিক আছে, এক্সচেঞ্জ করে, দিস ইজ কল্ড বিজনেস লেটার রিলেটেড টু পারচেজ, সেলস এন্ড আদার ম্যাটার্স রিলেটিং টু বিজনেস ট্রানজাকশন। সো আপনাদের বিজনেস কোনো ডেফিনিশন থাকলে অবশ্যই বিজনেস কথাটা অবশ্যই টানবেন, এই যে রিলেটিং টু বিজনেস, দিস ইজ ইম্পর্টেন্ট পার্ট। এখন দেখেন বিজনেস লেটারে আপনারা তো লেটার ড্র করে আসছেন, দেখেন এই কম্পোনেন্টস গুলো সবসময় আপনারা উল্লেখ করেন। একটা লেটার হেড, আমি আপনাদেরকে প্রথম ক্লাসে এর আগে আপনাদেরকে প্রথম ক্লাস ছিল আমার, সেটা লেটার হেডের কথা বলেছিলাম। আপনাদের হয়তো কারো কারো মনে আছে, কেউ কেউ হয়তো ভুলে গিয়েছেন। এখন একটু দেখেন, কেউ কেউ এখন আবার হঠাৎ মনে আসছে যে না হ্যাঁ পড়িয়েছিলাম এবং দেখিয়েছিলাম। লেটার হেডের ভিতরে কি থাকে, যেই অর্গানাইজেশন রিপোর্টটা লিখবে তার ইনসাইড অ্যাড্রেস, তার একটা লোগো থাকবে, ঠিক আছে, আই ক্যাপচার লোগো থাকবে, যেন চিঠিটা দেখেই তাকে বোঝা যায়। লেটার হলো রিডারের ফার্স্ট আইডেন্টিফাইং পোর্শন, হু ইজ দ্য সেন্ডার। সেন্ডারকে কেউ ফেস বাই ফেস চিনে না, বাট রিডার যখন চিঠিটা পাবে তখনই সেন্ডারের একটা পোর্শন তার জানা হয়ে যাবে, আচ্ছা সেন্ডারটা মনে হয় এরকম, কারণ তার ফরম্যাট, তার যে লেটার হেডই তার ইমপ্রেশনটা চেঞ্জ করে ফেলবে। সো আই ক্যাচিং লোগো ইজ মোর ইম্পর্টেন্ট। সাধারণত অর্গানাইজেশনে এগুলো থেকে থাকে, আমাদের আইসিএমএবি তেও একটা আছে। আপনি ফার্স্ট ক্লাসে আইসিএমএবিটা দিয়ে বুঝেছিলেন? হ্যাঁ, আমি ওইটাও দিয়েছিলাম, আবার একটা বুঝিয়েছি, আবার একটা আপনাদেরকে দেখিয়েছি যে একটা অর্গানাইজেশনে এইভাবে একটা ডিভিশনের উপর দিয়ে থাকে, আপনাদেরকে সেটা দেখিয়েছিলাম লেটার হেডটা। তো এরপরে দেখেন রেফারেন্সও আপনাদেরকে দেখিয়েছিলাম। রেফারেন্সটা কেন ইউজ করা হয় আমি একটু উদাহরণ দিয়ে বলি। রেফারেন্সটা কখন আপনারা ইউজ করবেন, আপনাদেরকে যখন পরীক্ষায় আসলো যে থার্ড রিমাইন্ডার লেটার, স্ট্রং রিমাইন্ডার দি ক্লায়েন্ট, তো স্ট্রং রিমাইন্ডার যখন কথাটা আসবে তখনই আপনার মাথায় নক করবে কি আমি এর আগে আরো রিমাইন্ডার দিয়েছি। থার্ড রিমাইন্ডার বলা মানে কি আমি নিশ্চয়ই ফার্স্ট সেকেন্ড রিমাইন্ডার দিয়েছি, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ইউর রেফারেন্স। তো তো রেফারেন্সটা অবশ্যই লেটার হেড প্রি প্রিন্টেড, এটা প্রিন্ট করাই হবে। মাঝখানে যে আপনি জিনিসটা আপনি আইটেমটা দিবেন ওখানে একটা রেফারেন্স থাকে, রেফারেন্সিং ইউজ করা হয়। সে ফর এক্সাম্পল আপনি অ্যাকাউন্টস ডিভিশন, তাহলে লিখবেন হেড অফিস এইচও, একটা স্ল্যাশ দিবেন, ACC তে বোঝা যাচ্ছে অ্যাকাউন্টস, এটা আপনি যেন এটা আইডেন্টিফাই করতে পারেন। মাঝখানে একটা জায়গা রাখেন বা একটা নাম্বার দিয়ে দেন, আপনি সাধারণত এটা প্রিন্টের পরে আপনি হাতে দিয়ে দেন। তো ওই নাম্বারটা দেয়া হয় কেন, যে আমার যদি পরে কোনো সমস্যা হয় বা ইন ফিউচারে যদি কোনো কাজে লাগে তখন আমি এই রেফারেন্সের এই নাম্বারটা ইউজ করতে পারবো। তো এই রেফারেন্সটা ইউজ করা যখন থার্ড রিমাইন্ডার লেটারটা দিতে যান তখন আপনি চিঠিটাতে লিখবেন মেনশন টু মাই প্রিভিয়াস লেটার ডেটেড এত, লেটারের নাম্বারটা ওই রেফারেন্সিংটা উল্লেখ করে তাকে দেন। তখন যে রিসিভার, যে ক্লায়েন্ট, সে তখন চিন্তা করেছে আরে আমি তো এর আগে দুইটা লেটার দিয়ে দিয়েছি, যদি পায় তাহলে সে তার অফিস কপিতে সেটা রেখে দেয়, সে দেখে আচ্ছা এর আগে তো আমাকে রিমাইন্ডার দিয়েছিল। আর যখন সে পায় না তখন সে বুঝতে পারে যে উনি তো আমাকে চিঠিতে দিয়েছিল, আমি পাই নাই কেন, সামথিং রং, কেউ এটা হাইড করেছে। তাহলে রেফারেন্সিংটার অনেক ইউজফুলনেস আছে, এই কারণে রেফারেন্সটা বোথ ইউজার রিডার এন্ড রাইটার দুজনের জন্য রেফারেন্সটা ইম্পর্টেন্ট। ডেট থাকবে, ইনসাইড অ্যাড্রেস থাকবে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। স্পেশাল মার্কিং,
অনেক সময় দেখেন মোস্ট আর্জেন্ট চিঠির ভিতরে লেখা থাকে, এটাকে বলে স্পেশাল মার্কিং। অথবা আপনি একটা চিঠি অফিসিয়াল ভাবে লিখলেন যে ওই ওনার ডিভিশনের হেড, কিন্তু চিঠিটা আসলে আপনি কোন একটা পার্সনকে দিতে চাচ্ছেন, তখন আপনি একদম পার্সনের নাম উল্লেখ করলে মেসেঞ্জার যারা চিঠির খাম খুলে অর্গানাইজেশনে, তারা তো দিয়ে দিচ্ছে স্পেশাল অ্যাটেনশন মিস্টার এক্স, ওরা তখন আর ডিভিশনের হেড বা জিএম নিগমের কাছে চিঠিটা নিয়ে যায় না। মানে ওরা বুঝে যে উনারই চিঠি, নিয়ে যায় তখনই যদি মনে করে যে না জিএম এটা মার্কিং করে দিবে, তখন উনি নিয়ে যায় যে উনার চিঠি স্যার একটু মার্কিং করে দেন। আদারওয়াইজ অনেক সময় সরাসরি যে যে মিস্টার উনি যে ডেস্কে বসে মেসেঞ্জার গিয়ে তাকে দেয় আপনার একটা চিঠি আসছে। তো অ্যাটেনশনটা এই জন্য দেওয়া হয় যে চিঠিটা নিয়ে ঘুরার দরকার নেই কে এই কাজ করে, কারণ একটা ডিভিশনে অনেক ধরনের কাজ থাকে, একটা মেসেঞ্জারের মাথায় থাকে না যে কে কি কাজ করে, ও নামটা দিয়ে দিলে খুব ইজি হয় ধরতে। স্যালুটেশন, বডি, কমপ্লিমেন্টারি ক্লোজ, সিগনেচার ব্লক যে জায়গাটাতে আপনি সাইন করেন। লাস্ট ওয়ান এনক্লোজার, যদি আপনি কোনো এনক্লোজ করতে চান, আপনাদেরকে প্রথমে আমি যখন ক্লাস নিচ্ছিলাম আমাদের আইসিএমবি তে সবাইকে বলেছিলাম একটা সিবি ড্র করতে উইথ ফরওয়ার্ডিং, অনেকেই করেছেন কেউ কেউ করেন নাই। তো এটা দেখেন আপনাদের এখন কাজে লাগবে, কারণ আপনাদের লাস্ট এক্সাম গুলোতে আসছে ড্র এ সিবি উইথ একটা ফরওয়ার্ডিং সহ আপনাদেরকে সিবি লিখতে বলে। তো তখন আপনি কি করেন, একটা ফরওয়ার্ডিং লিখলেন, এগুলো সব অ্যাপ্লাই করে আপনি ফরওয়ার্ডিংটা লিখলেন, লাস্টে দিয়ে দিলেন এনক্লোজার। আপনি কি এনক্লোজ করছেন, আপনি সিবি এনক্লোজ করছেন। এটা কেন এনক্লোজ করতে হবে, কোনো কারণে চিঠিটা আপনি সিবি সহ পাঠালেন, হঠাৎ করে সিবিটা পড়ে গেল, কোথাও হারিয়ে গেল, বা আপনার মেসেঞ্জার খুলতে গিয়ে ওই সিবিটা ফেলে দিল, শুধু ফরওয়ার্ডিংটা আছে। ও যখন দেখবে যে এনক্লোজার বা যাকে দিবে ওই এইচআরডি কে যখন দিবে, এইচআরডি তখনই সাথে সাথে বলবে এনক্লোজারটা কোথায়, উনি তো এনক্লোজ করেছে। তাহলে দেখেন আপনার একটা কারণে মাঝখানে যে একটা ইয়ে হচ্ছে সিবিটা হারিয়ে যাচ্ছে, তখন ওনারা আপনাকে বলবে এনক্লোজারটা আপনি পাঠান, আমরা আপনি এনক্লোজার। আর যদি না দেন আপনার ফরওয়ার্ডিংটা ফেলে দিবে যে ও তো সিবি দেয় না, ওর সিবিটা শুরুতেই বাদ। তো এই কারণে অনেক কারণে এনক্লোজ গুলো করতে চাচ্ছি, বা আপনি অনেক ইনফরমেশন ডাটা দিতে চাচ্ছেন, আপনার একটা পেজে কভার হচ্ছে না, তাহলে আপনি লিখেন যে প্লিজ এনক্লোজ মাই, এভাবে আপনারা মেইলও করেন, ঠিক আছে, হেয়ার উইথ মাই এনক্লোজার, এন্ড যা কথা লিখবার আপনার যা যা বলা সেটা আপনি প্রথম পেজে লিখে এনক্লোজ করে দিলেন। এই কারণে এনক্লোজার যদি দরকার হয় ইফ অ্যাপ্রোপ্রিয়েট, যদি প্রয়োজন হয় আপনি দেন ইউ মেনশন ইট। ওকে ম্যাম, রেফারেন্সটা একটু আরেকবার একটু যদি বলতেন। রেফারেন্সটা আবার বলছি, এই যে দেখেন একটা চিঠি লিখলাম, ইনসাইড অ্যাড্রেসটা দিয়ে সবকিছু এটা আমি উল্লেখ করলাম। এই যে দেখেন এখানে দিলাম এসটি কেপিএল, এটা কোনো একটা অর্গানাইজেশন, আপনি হেড অফিস থেকে দিবেন এইচও, আপনার ডিভিশন দিবেন, এটা মার্কেটিং ডিভিশন এমডি। এরপরে আপনি একটা জায়গা খালি রাখলেন, আবার স্ল্যাশ দিয়ে লিখবেন 2020, কারণ আপনার 2019 সালেও চিঠি করেসপন্ডেন্স হচ্ছে, 20 সালে হচ্ছে, তাহলে 20 দিয়ে দেওয়া মানে কি এই চিঠিগুলো আমি 2020 সালে করেসপন্ডেন্স করছি, ওই ফাইলে রাখবেন। তো এই জিনিসগুলোতে আপনি এভাবে থাকে। আমি বলেছিলাম লেটার হেডের ভিতরে সব সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে মানে কোন কোন কোম্পানি, তার অ্যাড্রেস, তার টেলিফোন নাম্বার, এইচটি হল, এটা হইতে পারে তার একটা লোগো, কোনো তার কোম্পানির লোগোটা এইভাবে সে লিখে, যেমন করে আমাদের আইসিএমবি লোগো আছে, এখানে থাকবে, এখানে তার অ্যাড্রেস থাকবে, ইনসাইড অ্যাড্রেস। এরপরে যদি কোনো ব্রাঞ্চে যদি তার থাকে, ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ যদি থাকে, লিয়াজু অফিস, এখানে সে এগুলো উল্লেখ করতে পারে নিচে দিয়ে, একদম চিঠির নিচে। এটা হলো প্রি প্রিন্টেড, আগের থেকে প্রিন্ট করা। এখন আপনি একটা অর্গানাইজেশনে চিঠি দিবেন, সেটা হলো কি লেটার ফরম্যাটেই দিবেন, রিপোর্টটা করবেন লেটার ফরম্যাটে। এরপর আপনি এখানে একটা রেফারেন্স নাম্বার দিলেন, এই যে এটা হলো রেফারেন্স নাম্বার। এটা কেন ইউজ করে, আপনি এরপরে চিঠিগুলোতে আপনাদেরকে দেখাচ্ছে যে আমি আমার প্রিভিয়াস লেটারের আলোকে উল্লেখ করছি, এভাবে লেখেন প্লিজ রেফার টু মাই প্রিভিয়াস লেটার ডেটেড। এই কথাটা যখন লিখবেন, এই চিঠির আগে উনাকে এরকম করে চিঠি দিয়েছিলেন, তখন ওই চিঠির রেফারেন্স গুলো এখানে দিবেন। আর ফিউচারে যদি আবার ওনার সাথে ডিলিট করেন, তখন এই যে এখন যে লেটার নাম্বারটা দিবেন, তখন পরের চিঠিটাতে এই রেফারেন্স নাম্বারটা উল্লেখ করবেন। তাহলে তার কাছে যে চিঠিগুলো থাকে সে সবগুলো সিকোয়েন্স বাই সিকোয়েন্স সে এক্সামিন করতে পারবে, যে ওই চিঠিতে কি বলেছে, তারপরের চিঠিতে কি বলেছে, এই চিঠিতে কি বলেছে। তো এই কারণে আমরা চিঠির রেফারেন্স গুলো ইউজ করি, এবং নিজেই যেন ঠিক থাকি যে আমি কয়টা চিঠি এই পর্যন্ত ক্লায়েন্টকে দিয়েছি, এই কারণে আমি রেফারেন্স নাম্বার। বা অনেক সময় আমরা সার্কুলার করে থাকি, আমার ব্রাঞ্চে সার্কুলার করে থাকি, তো ব্রাঞ্চ সার্কুলার নাম্বার পাই নাই, ফোন দিল যে শুনতেছি একটা সার্কুলার হয়েছে ম্যাডাম, আমি তো বা স্যার আমি হেড অফিসে ফোন দিল আপনাদের এই ডিভিশনে, সার্কুলার পাই নাই। আপনি অফিস কপিতে গিয়ে
এখানে যে নাম্বারটা আপনি দেন ওই নাম্বারটা বলে দিবেন যে আমার মেইল খুঁজেন, আমার ওই চিঠির সার্কুলার নাম্বারটা হলো এটা। তখনই তার ফাইল গেটে দেখবেন যে আসলে ওই সার্কুলারে উনি পেয়ে গেছে ওনার ইনফরমেশনটা। এই কারণে আমরা আর এটা মেইল করি না, জাস্ট নাম্বারটা বলে দিই ফোনে যে আমার লেটারের নাম্বার ছিল এত, ডেট এত, এটা বলে দিলে উনি বুঝে যায় যে আচ্ছা ঠিক আছে। এই কারণে রেফারেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অর্গানাইজেশন। এবং প্রত্যেকটা আইসিএমএবি চিঠিগুলো দেখেন আপনারা যেগুলো পেয়েছেন, একটা হাতে বসানো একটা নাম্বার থাকে। কেন থাকে? যে আপনাকে থাকে অফিস করতে এক নাম্বার কি ক্রমিক নং টাইপের না ডেট টাইপের? আমি বছর 2000 জানুয়ারির 1 তারিখ দিলাম, আমি 01 থেকে শুরু করলাম, 1, তারপরে চিঠি 2, 3, এর ভিতরে আরেকটা থাকে যে এই চিঠিটা যাচ্ছে কোথায় যাচ্ছে ওকে লিখে রাখি কে লিখে তার। তাহলে বাংলাদেশ ব্যাংক যদি ফোন দেয় যে চিঠি পাই নাই, আমরা তাড়াতাড়ি ওই আগে রেজিস্টারটা দেখি, ও আমি তো এই ডেটে বাংলাদেশ ব্যাংকে রিপোর্টটা করেছি, তখন আমি ওই ডেটটা ধরে আমার ফাইল ঘাটা শুরু করি, দেন আমি ফাইন্ড আউট করি যে আমার চিঠিটা, তখন এটাকে আবার ফটোকপি করে মেসেঞ্জার দিয়ে পাঠাই যে এই যে অফিস কপি আপনি রিসিভ করেছেন এইটে, তখন ওরা বলে যে আচ্ছা ঠিক আছে এটা কোনোভাবে হয়তো মিস হয়েছে না। অর্গানাইজেশনে খুবই ইম্পর্টেন্ট রেফারেন্সটা, কারণ চিঠি বলবে বছরের বছর পর আপনার এত চিঠি কোনটা খুঁজবেন, সময় আছে তো, তখনই আপনি কোন তারিখ এটা ফাইন্ড আউট করবেন রেজিস্টার থেকে। প্রত্যেকটা ডিভিশনের রেজিস্টার মেইনটেইন করে, প্রতিদিন খালি রেফারেন্স ডেট পড়তেছে, ঠিক আছে, এটা প্রত্যেকটা ডিভিশন আলাদা আলাদা মেইনটেইন করে। এটা হলো রেফারেন্সিং বই। আর কি দরকার? স্পেশাল মার্কিং থাকে যে ফর দ্য অ্যাটেনশন অফ মিস্টার, যাকে দিচ্ছি তার ডেজিগনেশনটা উল্লেখ করে দিবেন। স্পেশাল মার্কিং ছিল আমি আপনাদেরকে বলেছি, স্যালুটেশন ছিল ডিয়ার স্যার, বডি ছিল, কমপ্লিমেন্টারি কোর্স ছিল, ক্লোজ ছিল ইউ সিনসিয়ারলি, তারপরে ছিল সিগনেচার ব্লক, এখানে একটা ব্লক থাকে। কখনো যদি চিঠি সব কিছু করে চিঠিটা পাঠিয়ে দেন কিন্তু এখানে কোনো সাইন নাই, ওই চিঠিটা কেউ অ্যাকসেপ্ট করবে না, মানে আপনি বিপদে পড়ে যাবেন যে এরকম চিঠি একটা কিভাবে অর্গানাইজেশন থেকে বের হলো সাইন ছাড়া, ঠিক আছে। দিস ইজ মোর ইম্পর্টেন্ট, আপনার সাইন ছাড়া আপনি কোনো সিভি যদি দিয়ে থাকেন বিশাল একটা ভুল, ওখানে আপনার সিভিটা বাদ করে দিবে যে কেমন ক্যান্ডিডেট নিজের সাইনটা পর্যন্ত দিল না। সো বেসিক্যালি এটা প্রিন্টের পরে অরিজিনাল হইতে হয়, আপনি এটা সাইনটা তো আপনি আর ওভাবে ইয়ে করে বসান না, প্রিন্ট দেওয়ার পরেই দিয়ে থাকেন। তারপর সিগনেচার ব্লকের হলো এনক্লোজার, এনক্লোজ যদি কিছু করে থাকেন, ঠিক আছে, এই যে এনক্লোজার, এনক্লোজ কাকে করবেন? আপনি অনেক জনের কাছে করবেন, দেন এনক্লোজার কি লিখলেন? 1 কপি সিবি, ঠিক আছে। এখন কপি টুটা কি? আপনি কাকে কাকে দিচ্ছেন? আপনি এইচআরডি কে দিতে পারেন, আপনি আরো কাউকে দিতে পারেন, অনেকজনকে দিলে কপি টু তখন লিখতে থাকবেন যে অ্যাকাউন্টস ডিভিশন, মার্কেটিং ডিভিশন, যাকে যে চিঠি দিতে থাকেন কপি টু, যাকে যাকে কপি করবেন তখন কি করবেন? একটা প্রিন্ট দিয়ে আপনি কপি টুতে খালি টিক দিবেন, আর যারা বাকি তাদেরকে কেটে কেটে দিবেন, তাহলে বুঝে যাবে যে উনি পাচ্ছে চিঠিটা। মেসেঞ্জাররা ওই যাকে যাকে দেওয়ার তার কাছে পাঠিয়ে দিবে। এভাবে অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজেশনের ডে বাই ডে অ্যাক্টিভিটিস গুলো হয়ে থাকে। দিস ইজ কল লেটার ফরম্যাট। কারো কোনো প্রশ্ন? ম্যাম লেটারের কি সাইন দেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, এই বিজনেস লেটারের কি সাইন দেওয়ার প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে। যদি আপনি ইমেল করেসপন্ডেন্স করেন দেন ইট ইজ নট নেসেসারি, বাট যদি আপনি হার্ড কপি থাকে আপনার এই সাইন ছাড়া চিঠিটা তো আপনি নিজের অর্গানাইজেশনের ইমেজটা কমে যাবে, গুডউইলটা আপনি নষ্ট করবেন। কারণ উনি ফোন দিয়ে আপনার এমডি কে বলবে যে আপনার অর্গানাইজেশন থেকে একটা চিঠি আসছে, পাঠাইছেন আপনি আপনার এমডি ডিএমডির কাছে, দিকে কোনো চিঠিতে সাইন নেই, তখনই তো এমডি বলবে যে এটা কে পাঠিয়েছে খোঁজ করো, আপনাদেরকে তো শোকজ লেটার দিবে। যে আপনি কেমন যে চিঠির পার্ট হলো এরকম। ফর্মাল রিপোর্ট আপনাদেরকে বলেছিলাম যে ফর্মাল রিপোর্ট দুই ধরনের, স্ট্যাটিউটরি, নন স্ট্যাটিউটরি। আপনি স্ট্যাটিউটরি মানে প্রেসক্রাইব বাই ল, লয়ে যেভাবে আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। বাট নন স্ট্যাটিউটরি মিন্স আপনাকে লেটারের যে ফরম্যাট এগুলো আপনাকে ইউ মাস্ট ফলো ইট। আপনার এনক্লোজার কপিটা যদি না থাকে আপনি সেটা দিবেন না। আপনি এখানে কোনোটাকে আপনি না দিয়ে পারবেন, আপনার মেইন যে ফিচার্স লেটারের এটাই তো হারিয়ে ফেলবে, আপনার লেটারের যে মেইন বৈশিষ্ট্য ওইটাই তো নষ্ট হয়ে যাবে। সো ইউ মাস্ট ইনক্লুড এভরিথিং। আপনি পরীক্ষায় যখন লেটার দিবেন আপনার নাম দিয়ে একটা সাইন দিয়ে দিবেন,
অবশ্যই সেটা উল্লেখ করবেন, তাহলে আমরা দেখবো যে আপনার সবগুলো ফরম্যাট কমপ্লাই করেছেন। দিস ইজ ফর্মাল রিপোর্ট। এটা হইতে পারে ইনফর্মাল রিপোর্টে যদি ইমেইলে দিচ্ছেন তাহলে অফিসিয়াল লেটার, কিন্তু ইনফর্মালি আপনি দিয়ে দিচ্ছেন কোনো সাইন টাইন ছাড়া। আমি যাচ্ছি সামনের দিকে। মেমোরেন্ডাম ফরম্যাট, মেমোরেন্ডাম ফরম্যাট নিয়ে কিছু বলার নেই, এটা খুব ছোট আকারের হয়ে থাকে। এর আগে আমি আপনাদেরকে সেলস এক্সিকিউটিভের কিছু লেটার দেখিয়েছিলাম যে আপনার জিএম কোন সেলস এর প্রোগ্রেস নিয়ে, কেন সেলস কম হচ্ছে বা প্রফিট কম হচ্ছে, এসব কারণে আপনাদের কাছে ডিভিশন ওনার এটা ডাউনওয়ার্ড কমিউনিকেশন করতে পারে, তখন উনি মেমো ফরম্যাটটা ইউজ করবে, যে কিচ্ছু না উনি বলে দিবে যে এই জিনিসটা আমাকে উল্লেখ করো। তো ওখানে আসলে কি কি থাকে আমরা একটু বড় করে দেখলে ভালো হতো। মেমোরেন্ডাম ফরম্যাট আর ইনফর্মাল রিপোর্ট, কারণ এটা ইউজ ইন্টারনালি, অফিসিয়াল লেটার বাট ইনফর্মাল আমরা বলতে পারতেছি, রিটেন মেজিন ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন অর সেভারাল পার্সন উইদিন দ্য সেম অর্গানাইজেশন। বারবার এই ওয়ার্ড গুলা দেখবেন যে সেম অর্গানাইজেশন, ঠিক আছে। তো মেমো সার্ভ সেভারাল পারপাসেস, কি কি এ কনভে ইনফরমেশন, কোন ইনফরমেশন দিচ্ছে, রিকোয়েস্ট করতেছে ইনফরমেশনের জন্য, কোনো কিছু ইনফর্ম করছে, কোনো অ্যাকশন ইনফর্ম করছে, টু প্রেজেন্ট ইনফর্মাল রিপোর্ট, কিছু প্রেজেন্ট করতেছে, কিছু আমি ইনফর্মাল ডাটা দিতে পাওয়ার জন্য মেমোরেন্ডাম ইউজ করতে পারি। আর কোনো আমার রেসপন্সটা কি, সেটা আপনার কাছে ডাটা চাচ্ছে, আপনি মেমোরেন্ডাম ফর্মে সেটা রেসপন্স করছেন, তাহলে উই ইউজ মেমোরেন্ডাম ফর দিস পারপাস, ঠিক আছে। তো এখানে অনেক ছোট, একটু বড় করলে আসলে খুব একটা হয় না। ম্যাম এটা প্লে করে তাহলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি কিছুটা বুঝতে পারছেন যে এখানে দেখেন নেম অফ দা কোম্পানি, আপনি যে অর্গানাইজেশনে সেটা দিচ্ছেন, এখানে একটা ডেট থাকে, টু থাকে, ফ্রম থাকে। ম্যাম বইয়ের 137 নাম্বার পেজে তো আছে। আছে না? আচ্ছা ঠিক আছে, বইটা একটু নেন প্লিজ। থ্যাংক ইউ ফর ইনফরমেশন। 137 না, আমি আসলে বইয়ের উল্টাই নাই। আর হ্যাঁ, বইয়ের পেজ নাম্বার 137 এ চলে যান। একটা ফরম্যাট দিয়েছে আপনাদের, এত কিছু যখন যে রিলেটেড মেমো আসে তখন ওই সাবজেক্ট, এখানে একটা জাস্ট এক্সাম্পল দিয়েছে, বাট ফরম্যাটটা ইউ ফলো। দেখেন এখানে একটা নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, কোন অ্যাড্রেস মিন আমরা অর্গানাইজেশন বা ডিভিশন, যেহেতু ডিভিশন টু ডিভিশন সব সময় থাকে। মেমোটা ফরম্যাটটা দিচ্ছে, টু থাকে, দেখেন একটা ডেট, এখানে ডেটটা নিচে দিয়েছে, কোনো সমস্যা নাই, ডেটটা উপরে দিয়ে দিতে পারবেন। দেখেন টু কার কাছে চিঠিটা দিচ্ছেন, কোন ডিভিশনে দিচ্ছেন, আপনি আপনি মার্কেটিং দিচ্ছেন অ্যাকাউন্টস কে, হইতে পারে টু অ্যাকাউন্টস ডিভিশন। ফ্রম আপনি মার্কেটিং ডিভিশন থেকে দিচ্ছেন, তাহলে আপনি দিলেন, আপনার নাম দিতে পারবেন, টু মার্কেটিং ডিভিশন। এখানে একটা রেফারেন্স নাম্বার, এখানে দেয় নাই, রেফারেন্স নাম্বার দিয়েছে, পরে দিয়েছে, দেখেন রেফারেন্স নাম্বার দিয়েছে। রেফারেন্স মানে কি, আমার এত তারিখের ডেট এত এত দিচ্ছি, কারণ আমি আরো মেমো হয়তো দিতে পারবো, বা আমার ফিউচার কোনো কাজ এভিডেন্সের জন্য আমি রেফারেন্সটা ইউজ করতেছি। ম্যাম এই যে উপর যে ইওর নেম, ইওর অ্যাড্রেস, ইওর টাউন, এগুলো কি কোম্পানির না? হ্যাঁ, নেম অফ দা কোম্পানি, ইউর নেম মানে আমি এখানে লিখেছি নেম অফ দা কোম্পানি, ঠিক আছে। আপনি আপনার নাম যদি উল্লেখ করতে চান, আপনি ইউর নেম বলতে আসলে মেমোটা আমরা অর্গানাইজেশনে ইউজ করি, ইউর বলতে অর্গানাইজেশন কি বোঝা যাচ্ছে, অর্গানাইজেশনের অ্যাড্রেস, এটাই। তা আপনি যদি নিজেই কাকে মেমোরেন্ডাম দিতে চাচ্ছেন, আপনার ফ্রেন্ডকে ইনফরমালি, আপনার নাম ইউজ করেন, ঠিক আছে। আপনি মেমো ফর্মে ইউজ করলেন, আপনার ফ্রেন্ড বললো এটা আবার কোন মেমো, এটা আবার কোন রিপোর্ট হইলো, কোন কিভাবে চিঠিটা লিখলি, আপনি বলবেন এটা মেমো ফর্মে দিয়েছি, ঠিক আছে। দেন বডিতে যা যা ইনফরমেশন দেওয়ার, এটা খুব শর্টই হয়, মানে জিস্ট যে জিনিসটা কনসাইজ ওয়েতে দিবেন। ম্যাম এখানে কি মেমোটা লিখতে হবে, যে মেমো? মেমো ফরম্যাট দেখলেই বোঝা যায়, এটা দেখলেই তো বুঝবেন এটা মেমো ফরম্যাট, ঠিক আছে। তো মেমো লিখা লাগে না, আমরা লিখি না, আপনি লিখতেও পারেন মেমোরেন্ডাম, মেমো না লিখে অনেক সময় দেখে যে মেমোরেন্ডাম, অনেক সময় দেখেন পেপার টেপারেও থাকে মেমোরেন্ডাম, সমস্যা নাই, ঠিক আছে। তারপরে এখানে একটা সাবজেক্ট দিবেন, দেখেন সাবজেক্টটা এখানে বড় বড় করে দিয়ে দিবেন যে এই সাবজেক্টের উপরে লিখতেছি, ঠিক আছে। ফিজিবিলিটি রিপোর্ট অন মাই প্রোগ্রেস বা যাই সেটাই লিখেন, বা আপনি যেটার উপরে লিখতেছেন, যে যে জিনিসটা আপনি জানাতে চাচ্ছেন ইনফরমেশনটা ছোট করে একটা কোটেশন নিয়ে আসবেন, হেডলাইন। এরপর বডিতে যা যা লিখার লিখবেন, আপনাদের যে ইনফরমেশনটা আইসিএমইবি এক্সামে চায়। সিগনেচার,
আপনাকে তো বলে দিবে না যে আপনাকে একটা দিল যে আপনার জিএম আপনার কাছে একটা ইনফরমেশন চেয়ে এই ইনফরমেশন চেয়ে প্রফিট বা এটা ডাটা কিছু দিয়ে দিবে, একটা চিঠি লিখেন। তো আপনাকে যদি কিছু মেনশন না করে আপনি কেউ লিখবে এটা লেটার ফরম্যাটে, আপনি চিন্তা করতেছেন যে না ভাই আমার হাতে 5টা মিনিট সময় আছে, আমার দরকার নাই, আমি মেমোতে 2 ফর্ম লিখে জাস্ট মেইন জিনিসটা আমার কাছে ইনফরমেশন চাচ্ছে, আমি ওই ডাটাগুলো দিয়ে একটা মেমো দিয়ে দিব। আপনিও রাইট, যেদিন লেটার ফরম্যাটে দিয়েছে উনিও রাইট, কারণ ওরা মেনশন করে নাই আপনাকে কোন ফরম্যাটে দিবেন। কিন্তু আপনার যদি বলে যে অন্য একটা অর্গানাইজেশন আপনার কাছে চিঠি দিচ্ছে, আপনি তখন চিন্তা করেন 5 মিনিট আছে মেমো ফরম্যাটে দিই, তাহলে আপনি রং। তখন 5 মিনিট থাকলেও আপনি মেমোটা উল্লেখ করতে পারবেন না, কারণ মেমোর কন্ডিশন ছিল সেম অর্গানাইজেশন। তো ডিফারেন্ট অর্গানাইজেশন হইলে আপনার সময় কম থাকলেও আপনি মেমো ইউজ করতে পারবেন না। কিন্তু অনেকেই দেখবেন যে সেম অর্গানাইজেশন ওয়ান ডিভিশন টু অ্যানাদার ডিভিশন, দেন ইউ ক্যান ইউজ এ মেমো ফরম্যাট। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তারপরে সিগনেচার দিলে দিলেন, না দিলে সেটাও সমস্যা। আবার হলো বিসিসি, এগুলো হলো কপি, কাউকে যদি দিতে চান কাউকে দিতে না চান এগুলো থাকেই। তো এখানে থ্যাংক ইউ দিয়েও শেষ করে দিয়েছে, কারণ এখানে সাইনটা অত ইম্পর্টেন্ট না, উনি চিঠিটা দিয়েছে কোন ডিভিশন থেকে আসছে এটাই মেইন। এরপরে দেখেন আমি বলেছি রিপোর্ট 3 ধরনের, লেটার বলেছি, মেমো বলেছি, এবং লাস্ট হলো কি ম্যানুস্ক্রিপ্ট ফর্ম। লেটার লিখতে গেলে দেখেন আমি এগুলো আপনাদের স্লাইডে নিয়ে আসি নাই, আমার আসলে আপনারা আমার সাথে মানে ফেস টু ফেস কমিউনিকেশনও করতে পারছি না, এই জন্য আপনাদেরকে আমি কোনো হার্ড কপিও দিতে পারছি না, আমি আসলে সরি। তো লেটার আসলে অনেক ধরনের ওয়েতে লিখতে পারেন, কোন স্টাইলটা ফলো করবেন লেটারের। লেটারের মেইনই স্টাইল থাকে বইতে দেখবেন, ব্লক স্টাইল, মডিফাইড ব্লক স্টাইল, আর হলো সেমি ব্লক স্টাইল। একটু উপরের দিকে চলে যাই, আমি লেটার ফরম্যাটে যেখানে ছিলাম, আপনি কোন ফরম্যাটে ইউজ করবেন। আমরা অফিসিয়ালি এখন সবগুলো আমরা ব্লক স্টাইলে ফলো করি। ব্লক মিন্স কি, সবগুলা দেখেন লেফট মার্জিন থেকে শুরু হয়েছে, তাই না? দিস ইজ ব্লক স্টাইল। তো বইতে স্টাইলগুলো আপনারা পড়ে নেবেন যে কোন কোন স্টাইলগুলো আমরা ফলো করতেছি। ইয়েতে আমাদের পরীক্ষা খুব একটা আসে না যে ইউ ফলো সেমি ব্লক বা এটা, শুধু লেটার লিখতে বলে, কারণ এখন আমাদের মানে খুব অ্যাকসেপ্টেবল মডেল হলো ব্লক স্টাইল। এভরিথিং ইউ স্টার্ট ফ্রম লেফট, দিস ইজ ব্লক স্টাইল, ঠিক আছে? তো আমার এই যে ফরম্যাটটা দিয়েছি আসলে আপনাদেরকে ব্লক স্টাইলই দিয়েছি। তো মডিফাইড ব্লক স্টাইল বা সেমি ব্লক। মডিফাইড বলতে দেখবেন যে এখানে কিছু একটা জিনিস এইখানে লেখা, ডেটটা এখানে দেখা, এটা হলো মডিফাইড। আর সেমি ব্লক বলতে ডিয়ার স্যার দেখবেন প্যারা প্যারা করে লিখছে, দিস ইজ সেমি ব্লক। তো নট নেসেসারি, জাস্ট জানার জন্য একটু আপনাদেরকে বলে গেলাম যে এই এই হইতে পারে। লেটার কত ধরনের বইতে আছে আপনারা পেজ নাম্বারগুলো একটু দেখে নেবেন, আমি জাস্ট বলে যাই। লেটার বইতে আছে বা বিভিন্ন বইতেও দেখবেন, আমরা কয়েকভাবে লেটার কয়েক রকমের হইতে পারে। যেমন করে পজিটিভ লেটার, লেটারের ক্লাসিফিকেশন হলো পজিটিভ লেটার। পজিটিভ লেটার সবসময় আমরা জানি পজিটিভ মিন্স গুড, তো অলওয়েজ কনভে গুড নিউজ। পজিটিভ লেটার হলো কি, সব সময় আপনার গুড নিউজটাই কনভে করবে। তারপরে হলো কি পারসুয়েসিভ লেটার, ঠিক আছে? আর পার্সু করা মানে কি, আমি এর আগেও বলেছি আমাদের অনেক কিছুর উদ্দেশ্য পার্সু করা, মানে আমি রিডারকে পার্সু করতেছি যেন আমার বইটা কিনে, তাই না? তো পারসুয়েসিং লেটার মানে কি, টু কনভিন্স সামওয়ান টু বাই টু ডু সাম ওয়ার্ক, আমি কোনো কাজ করানোর জন্য পার্সু করা, দিস ইজ কল্ড পারসুয়েসিং লেটার। তো লেটারটা আসলে কোন ধরনের, আমরা বলেছিলাম যে আমি কোন ধরনের লেটারটা লিখবো আপনি আইডেন্টিফাই করতে হবে। এটা কি শুধুমাত্র পজিটিভ লেটার লিখবো না পার্সু করার জন্য লিখবো। দেন রুটিন লেটার, রুটিন লেটার আমি বলেছি যেটা আমাদের পিরিয়ডিক লেটার গুলা হয়, যে আমি প্রতি ইম্পর্টেন্ট জিনিসগুলা টু রুটিন লেটারটা কোথায় বিজনেস পারপাসের জন্য যে লেটার গুলো লিখে থাকি ওগুলোকে আমরা সাধারণত রুটিন লেটার গুলো বলে থাকি। কোনো রিকোয়েস্ট করবো ইনফরমেশনের জন্য, কোনো ইনফরমেশন প্রোভাইড করব, দিস ইজ অলসো রুটিন লেটার। তারপর আমার অর্গানাইজেশনের পার্সোনালদেরকে চেঞ্জ করব, কাউকে রিজাইন দিব, ইয়ে করব, টার্মিনেট করব, কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিব, এগুলো হলো আমার রুটিন লেটার। আমার অর্গানাইজেশনের লোকেশনটা চেঞ্জ হচ্ছে, আমি মতিঝিল থেকে বনানীতে চলে যাচ্ছি, তো এগুলোকে আমরা সাধারণত রুটিন লেটার বলে থাকি। তাহলে পজিটিভ লেটার, পারসুয়েসিভ লেটার, রুটিন লেটার, আর একটা হলো নেগেটিভ লেটার। নেগেটিভ লেটারটা কি, আপনার বাফার কোনো জিনিস আপনার এক্সপ্লেইন করতে হবে। নেগেটিভ লেটার হচ্ছে আপনার কাছে কোনো লোন চাচ্ছে ক্লায়েন্ট কিন্তু আপনি দিতে পারছেন না, তো এটা ইজিলি বোঝা যাচ্ছে নেগেটিভ। আপনি কোনো একটা জিনিস আপনি নো করছেন, আপনি এটা অফারটা ওনার সাথে অ্যাকসেপ্ট করতে পারছেন না, মানে ডিফারেন্ট
ওপিনিয়ন, উনি একটা চাচ্ছে আপনি আরটা পাচ্ছেন না, দিস ইজ নেগেটিভ লেটার। তো আমরা বলতে পারি লেটার 4 ধরনের হতে পারে, একটা হলো পজিটিভ, পারসুয়েসিভ, দেন রুটিন লেটার, নেগেটিভ লেটার, এরকম হতে পারে। আমি জানি না বিভিন্ন বইতে আছে কিনা, আপাতত আমার এতটুকু বলা ছিল 4 ধরনের লিখে দিবেন। তো এগুলো আমার এখানে নাই, আমি তারপরে একটু আপনাদেরকে জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, কারণ বইতে আছে, লেটার নিয়ে ইম্পর্টেন্স আছে, লেটারের ফিচার্স আছে, একটু পড়ে নিবেন। ম্যাম বইতে যে পারসুয়েসিভ লেটারের মধ্যে একটা কথা লিখছে, পারসুয়েসিভ স্যান্ডউইচ ফর্মুলা। স্যান্ডউইচ ফর্মুলা বলতে কি বুঝেছে ম্যাম? স্যান্ডউইচ তো বুঝেন, স্যান্ডউইচ মানে মিশ্রণ। তো স্যান্ডউইচ বলতে আপনার অনেক কিছুকে এখানে ফোকাস করতেছে, সে ইনফর্ম করবে আবার পার্সু করবে, ঠিক আছে, নট অনলি ইনফর্মিং, দিস ইজ অলসো পার্সুয়েসিং। তো এটাকে আমরা ওয়ান কাইন্ডস অফ স্যান্ডউইচ বলতে চাচ্ছি। তো আপনাদের পরীক্ষায় যদি এরকম নেগেটিভ লেটার আসে, আপনারা নেগেটিভ লেটারও উল্লেখ করবেন। এরপরে আমি চলে যাচ্ছি লেটারের বইতে দেখবেন ম্যাম এখানে আছে ইউসেফ বাফার, এই ইউসেফ বাফার জিনিসটা কিভাবে ইউজ করবে জিনিসটা বুঝলাম না, এটা একটু বুঝিয়ে দিবেন? বাফারটা হলো ডিফারেন্স অপিনিয়ন অফ রিডার এন্ড রাইটার, ঠিক আছে। বাফার হলো আপনার দুই মতের অপিনিয়নটা। যেমন করে আপনাদের নেগেটিভ লেটারটা, নেগেটিভ লেটারই তো, বাফারটা তো আমরা আসলে নেগেটিভ লেটারই ইউজ করি, যে আমি চাচ্ছি আমাকে একটু ডিসকাউন্টে এই প্রোডাক্ট চাচ্ছে কেউ, আইসিএমএবি বা কোনো একটা অর্গানাইজেশন, কোনো একটা স্টেশনারি যারা আছে, এই অর্গানাইজেশন যারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে, যে আমাকে একটু কনসিডার করে এত পার্সেন্ট আপনার প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দেন। তো ওনারা চিঠিটা পেলে ওনারা কি করতেছে, এত ডিসকাউন্ট দিলে তো ওনাদের লস হয়ে যাবে। তার মানেটা কি, ওনার যে চাওয়া আর আপনার যে দেওয়া, দুটার ভিতরে কি, দিস ইজ কল্ড ইউজিং এ বাফার, ঠিক আছে। তো আপনি কি করবেন, একটা প্রোভাইডিং এক্সপ্লেনেশন আপনি করবেন কেন দিতে পারছেন না, বাট আপনি কখনোই সরাসরি বলতে পারবেন না যে আই এম রিয়েলি সরি টু প্রোভাইড ইউ সাচ স্টেশনারি, ওকে। আপনি বলতে পারতেছেন অন্য কোনো কারণে যে আমার শর্টেজ আছে, বা আপনি বলতে পারতেছেন যে আমি এই মুহূর্তে এটা অফার করতে পারছি না, বাট আপনি আমার প্রোডাক্টটা চুজ করার জন্য আপনাকে ধন্যবাদ, ইন ফিউচারে যদি হয় আমি করতে পারবো। আলটিমেটলি কি, দিস ইজ নেগেটিভ লেটার। তো বাফারটা আসলে হয় কি, দুই দিকের কনফ্লিক্ট করতেছে, এটা বাফারটা আমরা ইউজ করি কনফ্লিক্টের ক্ষেত্রে, যে দুই পক্ষটা মানে কি, ওরা নিশ্চয়ই সিমিলার না। যখনই ওপিনিয়নটা সেপারেট হয়ে যায়, দেন আমরা কি ইউজ করি, কমপ্লিমেন্ট ইউজ করি, যে কন্ট্রাডিক্ট করতেছে। তো বাফার ইউজ করা হয় কন্ট্রাডিক্টরি ইস্যুর ক্ষেত্রে। তো সে ফর এক্সাম্পল নেগেটিভ লেটারে কেন ইউজ করছে, কারণ নেগেটিভ লেটার হলো সেই লেটার আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছে না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন আপনাদের ম্যানুস্ক্রিপ্ট ফর্ম নিয়ে কোনো ড্র করতে বলে না, কিন্তু ম্যানুস্ক্রিপ্ট ফর্মের এই যে পার্টগুলো দেখতেছেন, এগুলা নিয়ে আপনাদের পরীক্ষায় আসে। তো এগুলা আপনারা পড়বেন শুধু থিওরিটিক্যাল, আর একটু দেখে যাবেন ম্যানুস্ক্রিপ্ট ফর্মটা আসলে কিভাবে রেডি করে, কারণ এটা অনেক কিছুই। কারণ দেখেন এখানে প্রিলিমিনারি পার্ট যেটা আছে, তো ম্যানুস্ক্রিপ্ট ফর্ম নিয়ে আসলে কি বলবো, এই কমপ্লিট ফর্মাল লং রিপোর্ট। সো এখানে খেয়াল করবেন, লং রিপোর্ট কনসিস্টস অফ মেনি কম্পোনেন্টস হুইচ আর গ্রুপড ইনটু 3 মেজর পার্ট। ম্যানুস্ক্রিপ্ট ফর্মটা আপনারা অনেকগুলো পার্ট হয়, এটা একটু খেয়াল করে শুনেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা একবারেই ধরে ফেলতে পারবেন। তো এটার 3 মেজর পার্টে আমি এর আগেও বলেছিলাম ভাগ করা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট ফর্মটা, বইতেও আছে, কিন্তু এটা এত ইলাবোরেটলি বিভিন্ন পেজে আপনারা এটা কনসাইজ করে নেবেন, ঠিক আছে। তো প্রথম পার্টটাকে আমরা বলি কি, প্রিলিমিনারি পার্ট। প্রিলিমিনারি আপনাদেরকে বলার কিছু নাই, প্রিপারেটরি মিন্স প্রিলিমিনারি পার্ট। আপনাদেরকে এই ওয়ার্ডগুলা, যে প্লিজ মেনশন দ্য কম্পোনেন্টস অফ প্রিলিমিনারি পার্ট অফ ম্যানুস্ক্রিপ্ট ফর্ম। তো প্রিলিমিনারি বলুক আর প্রিপারেটরি বলুক, আপনাদের প্রথম পার্টটাই চাচ্ছে। এখন আমরা বললাম যে 3টা পার্ট, একটা হলো প্রিলিমিনারি বা প্রিপারেটরি পার্ট, অ্যাকচুয়াল টেক্সট আর বডি, মানে আপনার মেইন আসলে রিপোর্টটা হলো 2 নাম্বারটা, এন্ড লাস্ট ওয়ান ইজ কি, অ্যাপেন্ডেড বা অ্যাডেন্ডেন্ট পার্ট, মানে এটাকে আমরা কি বলি, সাপ্লিমেন্টারি পার্ট। এটার অ্যাপেন্ডেড বা অ্যাপ্লিমেন্টারি, এটার এডিশনাল পার্ট, যেই নামেই বলেন, আমি দুটো নাম দিয়েছি কারণ আপনারা একটু ইউজ টু হন, ঠিক আছে। এডিশনাল পার্ট বললে আপনারা এডিশনই বুঝতেন, তখন যদি অ্যাডেন্ডাম যদি বলতো বা অ্যাপেন্ডেড পার্ট, এটা তখন আপনারা কনফিউজড হয়ে যাবেন। তো সবসময় চেষ্টা করবেন যে একটু সিনোনিম ওয়ার্ডগুলো জেনে নিতে।
আসি আমরা প্রিলিমিনারি পার্ট। আগে একটু কম্পোনেন্টস গুলো জেনে নিই, তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আসলে দেখাবো না, আপনাদের কাছেই আছে জিনিসগুলো। প্রিলিমিনারি পার্ট হলো কি, এটার কম্পোনেন্টস প্রথম শুরুটা আমি একটা ম্যানুস্ক্রিপ্ট ফর্মে রিপোর্ট দিতে যাব। প্রথমে হলো কি কভার অর টাইটেল ফ্লাই। তো কভার অর টাইটেল ফ্লাই কোনটা? আমরা প্রিলিমিনারি পার্টের ভিতরে কভার পেজে যাচ্ছি। আমার কাছে কি কোনো বই আছে? একটা বই দিয়ে দিস ইজ কভার বা টাইটেল ফ্লাই, কিচ্ছু লেখা থাকে না, লিখে আছে বিজনেস কমিউনিকেশন, তাই না? এটা হলো কভার ফ্লাই। এবার আপনারা আস্তে আস্তে বুঝতেছেন আসলে ম্যানুস্ক্রিপ্ট ফরম্যাটটা কি। তাহলে কভার বা টাইটেল ফ্লাইটা দেখালাম, এটাতে আর বোঝানোর কিছু নাই, জাস্ট বুঝে নেন কি কি পার্ট গুলা। টাইটেল পেজ, এই বইটা যখন উল্টাবেন, আপনাদেরকে পরে দেখাচ্ছি, বইটা উল্টানোর পরেই দেখবেন একটা টাইটেল পেজ আছে, বিজনেস কমিউনিকেশন রিটেন বাই আপনি, ঠিক আছে, সাবমিটেড টু বলি এটাকে আমরা। আপনারা যখন আইসিএমইবি রিপোর্টটা সাপ্লাই করবেন, প্রথমে দিবেন টাইটেল ফ্লাই, পরের পেজটাতে থাকবে টাইটেল পেজ, ওখানে থাকবেন যে কিসের উপরে রিপোর্ট করতেছেন, রিপোর্টিং অন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লিখে এরপরে লিখবেন সাবমিটেড টু আইসিএমইবি, এভাবে পুরোটাই লিখলেন। তারপরে লিখবেন সাবমিটেড বাই, এই বইতে লেখা থাকে রিটেন বাই, কে কে লিখেছে, ঠিক আছে, এই কথাটা থাকে, এবং ডেট থাকে, ডেট অফ সাবমিশন। এই পেজটাকে বলি আমরা কি টাইটেল পেজ। তাহলে একটা হলো টাইটেল ফ্লাই বা কভার পেজ, টাইটেল পেজ। কপিরাইট, আবার যদি আপনাদের সামনে কোনো মেটেরিয়ালস থাকে, এটা এত ছোট করে লেখা আপনাদেরকে দেখাইতে পারবো না, কারো বই যদি থাকে দেখবেন এখানে ছোট 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 অনেক কথা আছে, একদম লেখা থাকে অল রাইট রিজার্ভ বাই দ্য অথর বা কপিরাইট, এই কথাটা সরাসরি লেখা থাকে। এরকম ছোটখাটো বই ওই বইতেও আছে। যে কোনো বই দেখে ছোট্ট করে অনেক, মনে করেন যে এগুলো আসলে কেন লিখছে রাইটার, আমরা মাঝে মাঝে বলি এগুলো দেওয়া দরকার কি, আমরা তো এগুলো পড়ি না। আসলে ম্যানুস্ক্রিপ্ট ফর্ম আপনাকে কমপ্লাই করতে গেলে এগুলা লিখতে হয়, ঠিক আছে। তো এটা থাকে কপিরাইট নোটিশ। আপনারা বাংলা বইতেই দেখেন যে আমার শ্রদ্ধেয় উৎসর্গকৃত, দিস ইজ কপিরাইট বা হইতে পারে, অনেকে অনেক ভাবে এটা ইউজ করে। এখন আসেন অথরাইজেশন লেটার। অথরাইজেশন লেটার আপনার অথরকে, ঠিক আছে, অথরাইজ কাকে করতেছেন, কে ছিল, সবকিছু এখানে। এই জায়গাটা হলো একটা একটা লেটার ফরম্যাটে লিখবেন। ওখানে আপনার যা কিছু বলার একটু করে বলতে চাচ্ছেন যে আপনি কি উপলক্ষে রিপোর্ট করছেন, কে আপনার অথরাইজ পার্সন ছিল, কাকে আইসিএমএবি কে দিচ্ছেন। ট্রান্সমিটার লেটারও আপনি ওইভাবে লিখে দিবেন। অথরাইজেশন এবং ট্রান্সমিটার লেটারের পার্থক্য হলো আপনার ট্রান্সমিটারটা আপনি করবেন, আর অথরাইজটা কি, আপনি কোন একটা অর্গানাইজেশনে, আপনি ফাইন্যান্সিয়াল, সে ফর এক্সাম্পল আপনি সিটি ব্যাংকের উপরে আপনি ইন্টার্নশিপ করে আইসিএমএবি কে রিপোর্ট দিবেন, তখন আপনি উল্লেখ করবেন যে আমার কেউ একজন অথরাইজ করবে যে আপনাকে সুপারভাইজ করবে। আপনি একাকি একটা অর্গানাইজেশনে কি কাজ করতে পারবেন, তাহলে আপনার একজন সুপারভাইজার থাকবে, উনি আপনাকে অথরাইজ করবে। ট্রান্সমিটার হলো আপনি আইসিএমএবি কে একটা চিঠি দিবেন যে আমার ইন্টার্নশিপটা কমপ্লিট হয়েছে উনার আন্ডারে, উনি আমাকে সুপারভাইজ করেছে, আপনি ট্রান্সমিট করবেন। অ্যাকনলেজমেন্ট লেটার, বইতে দেখবেন অ্যাকনলেজমেন্ট জিনিসটা থাকে সব সময়, যে কোনো বইতে এটা থাকে, বাট এই বইতে নাই। অ্যাকনলেজমেন্ট একটা থাকে, আমি আপনাদেরকে দেখাবো, একটা অ্যাকনলেজমেন্ট থাকে, ওখানে রিপোর্টের সামারি আকারে সবকিছু আপনি উল্লেখ করবেন যে এই অর্গানাইজেশনের এটা ভালো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এটা আমি এটা করেছি, যা কিছু থাকে ওই অর্গানাইজেশন রিলেটেড কিছু অ্যাকনলেজমেন্ট আপনি দিয়ে থাকবেন। কাকে কাকে অ্যাকনলেজ করেছেন, কার সাথে কথা বলেছেন, আপনাকে কে কে হেল্প করেছে, ওগুলো আপনি আনতে পারেন এখানে। এক্সিকিউটিভ সামারি, আপনার ওই অর্গানাইজেশনের ফুল অ্যাক্টিভিটিস এক্সিকিউটিভ সামারিতে আপনি উল্লেখ করবেন। এরপরে দেখেন আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। টেবিল অফ কন্টেন্ট, আপনার আইএফআরএস সেটা কোন পেজে গেলে পাবে, অনেক সময় ওনারা এটা কিছু পড়ে না, ওরা চিন্তা করে যে ঠিক আছে ও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছে, আমরা দেখি কোন কোন আইএফআরএস গুলো সে হাইলাইট করেছে। তখন আপনি টেবিল অফ কন্টেন্ট প্রত্যেকটা বইতে দেখেন এত নাম্বার পেজে এই চ্যাপ্টার, এত নাম্বারের পেজে এত এই নাম্বার, এই দিস ইজ কল্ড টেবিল অফ কন্টেন্ট। লিস্ট অফ গ্রাফিক্স, আপনি যদি কোনো গ্রাফ বা কিছু উল্লেখ করেন তাও এখানে দিতে পারেন যে আমার গ্রাফিক্সটা, আমি এই গ্রাফগুলো উল্লেখ করলাম সেগুলো এই নাম্বার পেজে আছে, সেটাও আপনি উল্লেখ করে দিতে পারেন। এগুলাকে আমরা বেসিক্যালি বলে থাকি প্রিলিমিনারি পার্ট। দেখেন এখন আমরা রিপোর্ট শুরু করি নাই, এখন দেখেন পার্ট অফ এ বডি, ঠিক আছে,
এরপরে দেখেন মাঝখানে আমার রিপোর্টে কি কি থাকবে, এটা আপনারা সবাই জানেন যে লেটার লিখতে গেলে লেটারে কি কি থাকে, ইন্ট্রোডাকশন থাকবে, আপনি কি কি ফাইন্ডিং করেছেন সেগুলা থাকবে, ওগুলা সামারি থাকবে, কনক্লুশন মানে দিস ইজ বডি, এবং রিকমেন্ডেশন থাকবে। এটা আমি এর আগে অনেকবার বুঝিয়েছি, এখানে কিছুই নাই। রিপোর্টের বডির ভিতরে অ্যাকচুয়াল আপনার ফুল অর্গানাইজেশনের ডিটেলস এখানে থাকবে, কি কি জিনিস আপনি কি ইউজ করেছেন, কি কি উল্লেখ করেছেন, কোথায় গিয়ে কি করেছেন, কোন কোন ইনফরমেশন গুলো নিয়ে আসছেন, এভরিথিং এখানে থাকবে। এই যে বিজনেস কমিউনিকেশনের পুরো রিপোর্টটাই হলো বডি, সোজা কথা। আর বাকি যেগুলো আপনাদেরকে আমি মেসেজটা দিচ্ছি, দিস ইজ বডি। এরপরে দেখেন অ্যাপেন্ডেড পার্ট, দিস ইজ কনক্লুশন বা সাপ্লিমেন্টারি এডিশন। অ্যাপেন্ডিক্স আপনারা সবাই জানেন, অ্যানেক্সার। অনেক সময় কি দেখে যে অ্যানেক্সার ইয়েতে আমি শিডিউলটা উল্লেখ করেছি, আপনাদের সবাইকে প্রথমেই রিকোয়েস্ট করেছিলাম একটা অ্যানুয়াল রিপোর্টটা নেন, এই রিপোর্টটা নিতে বলেছিলাম এই মেনুস্ক্রিপ্ট ফর্মটা বোঝানোর জন্য। আপনারা যদি কেউ নিয়ে থাকেন তারা পাবেন যে ফিক্সড অ্যাসেট এত বড় চার্ট, এটা আমি একটা অ্যানেক্সারে উল্লেখ করে দিলাম। তো অ্যানেক্সার এ লিখে রাখলে উনি চলে যাবে অ্যানেক্সার এ কত নাম্বার পেজে আছে, ওখানে গিয়ে দেখবে যে হ্যাঁ অ্যানেক্সার এতে ফিক্সড শিডিউল, ফিক্সড অ্যাসেট শিডিউল, ট্যাক্সের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছি অ্যানেক্সার 2 তে, তখন অ্যানেক্সার 2 তে চলে যাবে, শুধু ওখানে হাইলাইট করে অ্যানেক্সার 2, উনি বুঝে যায় যে আচ্ছা ট্যাক্স ডেপ্রিসিয়েশন আমি অ্যানেক্সার 2 তে পাবো কারণ সে হাইলাইট করেছে। এই এডিশনাল এগুলো আমরা একদম রিপোর্টের রিকমেন্ডেশনের পরে এবার আমরা আস্তে আস্তে এগুলো ইনক্লুড করি। প্রথমে করি অ্যানেক্সার, লিস্ট অফ রেফারেন্স, আপনি রেফারেন্সিং এ কি কি জিনিসগুলা উল্লেখ করেছেন, থাকতেও পারে কোনো বইতে, কোনো বইতে নাও থাকতে পারে, বাট আমি বলতে চাচ্ছি বেসিক্যালি এই জিনিসগুলো থাকে কম বেশি। তারপরে দেখেন বিবলিওগ্রাফি, বিবলিওগ্রাফি হলো আপনাদের বইতে অনেক সময় দেখবেন ছোট 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 করে লেখা থাকে, এই বইতে কোনো বইতে সব বইতে বইয়ের শেষ পাতার দিকে থাকে, একদম শেষের শেষ দিকে পাতার দিকে দেখেন রাইটারের নাম কোন কোন, কোন বাইরের রাইটারের বই ইউজ করলে এগুলো হলো বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি দুই ধরনের হইতে পারে, সাইটেড আর নট সাইটেড। সাইটেড বিবলিওগ্রাফি গুলা যেটা আপনি সরাসরি রিপোর্টে উল্লেখ করেছেন, দিস ইজ সাইটেড। আর নট সাইটেড মানে আপনি অনেক রেফারেন্স ইউজ করেছেন কিন্তু এখানে আনেন নাই, তাতেও সমস্যা নাই, কিন্তু বিবলিওগ্রাফিতে আপনি এটা দিয়ে দিতে পারেন। গ্লোসারি আপনারা জানেন, গ্লোসারি গুলো এখানে থাকে, যে অ্যাব্রিভিয়েশন গুলো যেটা আমরা থাকে গ্লোসারি আকারে ফরম্যাটে উল্লেখ করে থাকি। এবং ইন্ডেক্স, ইন্ডেক্স মানে এবিসি মানে কি, ঠিক আছে, এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং, ওয়ার্ড দিয়ে দিয়ে কি হয়, এগুলো ইন্ডেক্স। তো এখানে যে জিনিসগুলা এগুলা কম বেশি একটা দুইটা মিসিং হওয়াটা কোনো ব্যাপার না। যেমন করে অ্যাপেন্ডিক্সটা যদি আপনার রিপোর্টে কোনো অ্যাপেন্ডিক্স থাকতে পারে, আপনি যদি রিপোর্টে কোনো অ্যাপেন্ডিক্স বা অ্যানেক্সার যদি না থাকতে পারে এডিশনাল কিছু, তাহলে এই পয়েন্টে থাকবে না। এখানে যদি উল্লেখ করে এখানে যদি না দেন তাহলে আপনার রিপোর্টটা তো ফুলফিল হলো না। রেফারেন্সিংটা অবশ্যই থাকে, কারণ আপনি একটা ম্যানুস্ক্রিপ্ট ফর্মে রিপোর্ট করতে কোনো রেফারেন্স ইউজ করেন নাই, এটা হইতেই পারে না, ঠিক আছে, আপনি অনেক ধরনের রেফারেন্স ইউজ করতে পারেন। তারপর বিবলিওগ্রাফিতে অবশ্যই থাকে কোন কোন বই ইউজ করলেন, ছোট ছোট করে লিখে দিলেন, তাহলে উনি ওই রাইটারের ওই বইতে গিয়ে দেখতে পারে আসলে এখানে ডিটেলস কি আছে। গ্লোসারিও থাকতে পারে এবং লাস্ট ওয়ান ইন্ডেক্স থাকতে পারে। এখন আমি একটা রিপোর্ট দেখাইতে চাচ্ছিলাম আজকে এরপরে কি, আচ্ছা এই যে আমি একটু ছোট্ট করে বিবলিওগ্রাফি, আপনাদের একটু হয়তো নতুন লাগতে পারে বা আপনাদের পরীক্ষায় আসছে এজন্য এখানে দিয়েছিলাম যে বিবলিওগ্রাফিটা কি একটু পড়ে নি, ঠিক আছে, তারপর আমরা একটা ফরম্যাট আমি দেখাবো যদি আমার কম্পিউটারে থাকে। বিবলিওগ্রাফি, a bibliography is an orderly list of all sources consulted before or during, আপনি এই রিপোর্টটা করতে গিয়ে কারোর সাথে কনসাল্ট করেছেন বিফোর অর ডিউরিং প্রেজেন্টেশন অফ দ্য রিপোর্ট, তাহলে এই বিবলিওগ্রাফি আপনি ওইভাবে অর্ডারলি লিস্ট করে এবিসি বা যেভাবে হোক আপনি এটা লিখতে পারেন। দ্য লিস্ট ইনক্লুড দ্য রেফারেন্স অন দ্য সাবজেক্ট, ওই সাবজেক্টের রেফারেন্স উল্লেখ থাকে এখানে, উল্লেখ করে ইনক্লুডস করে। It is true that all the sources used by the researcher are not always referenced in the text. আপনি যে জিনিসগুলো রেফারেন্স সাথে বিভিন্ন জনের কাছ থেকে কথা বলে যেভাবে উল্লেখ সবকিছু কিন্তু আপনি রিপোর্টে বলতে পারেন না। তাহলে বিবলিওগ্রাফি হলো এমন একটা পার্ট যেখানে আপনি উল্লেখ করার একটা জায়গা আছে যে আমি ওনার সাথে রেফারেন্সিং, আমার ওনার সাথে কথা বলা হয়েছে এই কাজটা করতে গিয়ে, তাহলে ওই রিসার্চারের ইনফরমেশনটাও আপনি এখানে প্রোভাইড করতে পারেন। তাহলে এই বিবলিওগ্রাফি ইনক্লুড বোথ দ্য ওয়ার্ক সাইট and not cite. Work cite বা cited মানে আপনি টেক্সটের মেইন রিপোর্ট বডিতে যেটা উল্লেখ করেছেন, আপনারা আমি শিওর যে আপনারা বই পড়তে গিয়ে দেখেন ছোট্ট করে কোনো একটা বিবলিওগ্রাফি থাকে,
ঠিক আছে, বা এ বি দিয়ে নিচে দিয়ে থাকে এটা দিস ইজ ওয়ার্ক সাইটেড বিবলিওগ্রাফি। ঠিক আছে, তার মানে কি আমার বডি অফ দ্য রিপোর্টে ওই বিবলিওগ্রাফিটা আমি দিয়ে দিয়েছি। আর একটা হলো কনসাল্টেড বাট নট সাইটেড, আমি ওনার সাথে কথা বলেছি কিন্তু আমার বডিতে ছিল না, ওই ওই রেফারেন্সও আপনি এখানে উল্লেখ করতে পারেন। তাহলে বিবলিওগ্রাফিতে আপনি সব রেফারেন্স গুলো নিয়ে আসবেন, এক হইতে পারে সাইটেড অর নট সাইটেড। সাইটেড মানে যেই জিনিসগুলো আপনি বডিতে নিয়ে আসছেন সেগুলো হলো সাইটেড, আর কথা বলেছেন কিন্তু আপনি রিপোর্টে আনেন নাই। Thus, it would include material paraphrased or quoted in the report or information that the reader may find useful or interesting in conjunction with research topic. It normally appear as an appended part, এটা আমি বলেছি যে additional part of a formal report। এটা কোন পার্টে থাকে এটা তো আপনারা এখন বুঝেন, এডিশনাল পার্টে থাকে, ঠিক আছে। and it is at the end of the book or paper, বইয়ের শেষে থাকে এটা। Annotated bibliography হলো কি, যেটা আপনাদের not cited bibliography exactly is followed by a brief comment on the content and useful to work cited bibliography is known as annotated bibliography। cited যেটা এটাকে আমরা আসলে annotated bibliography ও বলে থাকি। তো এটা আর এটা এই যে একটা বিবলিওগ্রাফির এক্সাম্পল দিয়ে দিলাম, এইভাবে দেখবেন বইতে লেখা থাকে ছোট 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 করে, এটাকে আমরা আসলে নামটা জানি অনেকে, কেউ হয়তো অজানা, দিস ইজ কল্ড বিবলিওগ্রাফি। আমি একটা যদি ফরম্যাট উল্লেখ করতে চাই, এরপরে আমি আপনাদের লেটার গুলাতে চলে যাব। পরীক্ষার এক্সাম গুলো আপনারা আজকে থেকে কালকে পর্যন্ত একটু সম্ভব না সব দেখা বা সবকিছু ইয়ে করা, বাট যাদের যতটুকু সমস্যা আমার সাথে একটু শেয়ার করবেন। ম্যাম আমাদের সুবিধা হয় ম্যাম, ঈদের পরে যদি একটা দুটো ক্লাস নেওয়া যায় তাহলে বেশি সুবিধা, কারণ কি তখন আমরা অনেকেই মানে আমরা ভালো মতো পাবো। আমরা তাহলে পড়াশোনা করে নিতে পারবো, আমাদের প্রশ্নগুলো ম্যাম রেডি করে নিতে পারবো, আমরা পুরোটার উপর মানে প্রিপারেশন নিতে পারবো। ম্যাম ওইটা বেশি ভালো হয়, কালকে একদিনে তো অনেকেই পারবে না ম্যাম, আবার পরে আমাদের নিলে এখানে ভালো হয়, ক্লাসটাও ঈদের আছে পরে ম্যাম, নিলে। এই জন্য সমস্যা হয়ে যেতে পারে, এই জন্য ঈদের পরে নিলে বেশি ভালো হয়। আচ্ছা, ঈদের পরে যে নিব, আমাদের তো কিছু আইসিএমএবি থেকে লিমিটেশন আছে। হ্যাঁ, আমি আসলে একজন টিচার, আইসিএমএবি থেকে বললো আপনার ক্লাস নিতে হবে এবং আপনাকে জুলাই 31-এর ভিতরে এটা শেষ করতে হবে, ঠিক আছে। এটা হলো আমার কাছে আপনার মানে ইয়েটা ছিল, মেসেজটা ছিল। তো এখন আমি আসলে 31-এর পরে তো যেতে পারবো না, কারণ আমাদের টার্ম এন্ড কন্ডিশন ছিল সেটা। যারা পারবেন তারা এটাতে এগ্রি করেন, যারা পারবেন না তারা এগ্রি করবেন না। আসলে আমি এর থেকে আর বেশি কিছু আপনাদেরকে এখানে বলতে পারছি না, এখন আপনারা বলেন। উনি ঈদের পরে নিবে, এখন আমি ঈদের পরে যে কখন নিব, ঠিক আছে, এটা ম্যাম যে কোনো শুক্র শনিবার নিলেই তো হয় ম্যাম। শুক্র শনিবার নিতে পারবো। এখন আপনারা কি, সরি ম্যাম আই থিঙ্ক সবাই এগ্রি করবে, কারণ কি আমাদের ম্যাম ইকোনমিক্স ক্লাস থাকে, অ্যাকাউন্টিং ক্লাস থাকে, এখন একদিনে তো অনেকেই পারবে না। শুক্রবারে তো নিতে পারেন। আচ্ছা, তা আমি কি তাহলে কালকে ক্লাস নিব না? বলেন, আপনারাই বলেন। ভালো হয় ম্যাম। না ম্যাম নেন, ক্লাস নেন কালকে। কালকে ক্লাস নেন, আবার ঈদের পরে একটা দুটো নেন। আমাকে তো দিবে না, আমার তো অফিসিয়ালি আজকে শেষ। আমি কি ফরমালি নিয়ে ma'am- ম্যাম, সমস্যা নেই, আপনি নিজের থেকে একটা জুমের ইয়া শেয়ার করে আমাদের সাথে নিয়ে নেন। আমি নিজের থেকে জুমের শেয়ার করব আইসিএমএ, আপনি আইসিএমএবির সাথে কথা বলেন, আমার সমস্যা নাই, ঠিক আছে। আপনারা একটু দেখেন, আমি আসলে কি যে বলবো। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম ওই যে আপনি যে বিজনেস লেটারটা দেখালেন, আমরা যখন একাডেমিক লেভেলে অ্যাপ্লিকেশন লিখেছি, ওটা মানে মানে আমাদের যদি এক পেজে না হয় 2 পেজে করতে হতো, ওটাকে আমরা বাম পেজ থেকে শুরু করে ডান পেজে শেষ করতাম, এখানেও কি তাই? পারবেন, লিখতে পারবেন। এক পেজে যদি হয়ে যায় তো খুবই ভালো, দেখতে সুন্দর, ঠিক আছে। আর যদি ইনফরমেশন অনেক থাকে বা সাধারণত আপনাদের থাকে না, জি ম্যাম। থাকলে যেতে পারবেন। কিন্তু যেভাবে কোশ্চেনের প্যাটার্ন দেখেছি, তো বারবার আপনাদেরকে এই জন্য আসলে লেটারের কোয়ালিটি গুলো আপনাদেরকে পড়াচ্ছিলাম, যে কেন আপনারা লেটারের কোয়ালিটি গুলো মেনটেন করবেন। কারণ ওখানে আপনাদের মেইন ছিল যে কনসাইজ হইতে হবে, সংক্ষিপ্ত, কিন্তু ইনক্লুডস এভরি ডিটেলস, ইম্পর্টেন্ট ম্যাটার গুলো আপনাকে নিয়ে আসতে হবে। আপনি যেগুলা মানে না বললেই নয়, ওগুলা তো আনতেই হবে। আর যেগুলো মনে করতেছে যে এই ইনফরমেশন দেওয়ার দরকার নেই, আমি ছোট করে লিখে যাব, এই ক্ষেত্রে
আপনারা ছোট ছোট আপনাদেরকে বললাম যে অনেক বড় কথাকে আপনারা ছোট একটা ওয়ার্ডে এই ওয়ার্ডগুলো আপনাদের কি পয়েন্ট হিসেবে কাজ করবে। এই কারণে আপনাদেরকে বিজনেস কমিউনিকেশনের প্রেজেন্টেশনটা পড়িয়েছিলাম, কারণ আমি বলেছি যারা প্রেজেন্টেশন স্কিলে যাদের দখলটা ভালো থাকবে তাদের জন্য রিপোর্ট রাইটিং বলেন আর বিজনেস কমিউনিকেশনের কোশ্চেনগুলো আনসার করার জন্য কোনো ব্যাপার না। প্রেজেন্টেশন স্কিলে কিন্তু ওয়েট মাত্র 20 আর বাকি 30 হলো কত 40 হলো আর বাকি দুইটাতে, কিন্তু আপনাদের ওই 20তে যা ক্যাপাসিটি ভালো থাকবে, যাদের ক্যাপচারটা ভালো থাকবে, তারা ওই বাকি 80 ওদের জন্য ব্যাপার না। ঠিক আছে, এই জন্য আমরা আসলে অনেকে মনে করে ওখানে হয়তো ক্লাস বেশি বা ফোকাস বেশি দিই, বেশি দেওয়ার পিছনে কারণটা হলো এটা। আচ্ছা যাই হোক, কথা বললে তো সময় নষ্ট হবে। আমার একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। a business letter should not say no, do you agree? How can the writer of a business letter avoid the use of no? আপনি বলেন দেখি, আপনি যেহেতু কোশ্চেনটা করেছেন আপনি কি বলেন যে বিজনেস লেটার আসলে যে নো বলবে? হ্যাঁ, এটা কি আপনি এগ্রি করেন? বিজনেস লেটার কি নো বলতে পারে? আমি তো অনেক পড়িয়েছি। হ্যাঁ, এটা কি ম্যাডাম নেগেটিভ লেটারের মতো? এটা নেগেটিভ লেটার, কিন্তু আপনাদেরকে বলেছে একটা বিজনেস লেটার এটা নো বলতে পারবে না। এটা কি আপনি এগ্রি করেন? আপনি বলবেন যে ইয়েস, এই বিজনেস লেটার কখনো এটা না বলতে পারে না। এটা আসলে সত্যি কথা, কারণ বিজনেস লেটারে আমি আপনাদেরকে বারবার বলছি যে কেউ যদি কিছু চায়, আপনার ইন্টেনশন নাই, বাফার এখানে থাকবে, অপিনিয়নটা থাকবে, দেন আপনি একটা এক্সপ্লেনেশন বলবেন যে আপনি আমার ভ্যালুড কাস্টমার, থ্যাংক ইউ ফর চুজিং মাই প্রোডাক্ট, বাট আই এম আনএবল টু ডেলিভার ইউ দিস প্রোডাক্ট বিকজ অফ অ্যাভেলেবিলিটি। ঠিক আছে, আপনার বলবেন হয়তো গোডাউনে নাই, আপনি দিতে পারবেন না, সরাসরি বলতে পারবেন না। ইন ফিউচারে আপনার সাথে আমি করব এবং ইউ আর মাই ভ্যালুড কাস্টমার, ওকে, প্লিজ লেট মি নো এনি ইনফরমেশন ইফ ইউ নেসেসারি বা ইফ ইউ রিকোয়ার্ড, এভাবে বলে শেষ করতে পারবেন, কিন্তু কখনোই বিজনেস লেটার নো বলতে পারে না। এটা আপনি এগ্রি করতে পারবেন। আপনাকে কোশ্চেনটা কি বলেছিল একটু বলেন তো। ম্যাম কোশ্চেনটা বলছে হচ্ছে a business letter should not say no, do you agree? তারপর বলছে যে how can the writer of a business letter avoid the use of no? হ্যাঁ, আপনার বিজনেস লেটারটা আপনি নো করতে পারবেন না, আপনি এগ্রি করেন না, আপনি বলবেন যে হ্যাঁ আমি এটা একটা বিজনেস, গুড বিজনেস লেটার নেভার সে নো, কথাটা একদম স্পষ্টভাবে আপনাকে লিখতে হবে যে একটা বিজনেস, গুড বিজনেস লেটার নেভার সে নো, এবং আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। তাহলে আপনি কিভাবে এটা সাপোর্ট করবেন? আপনি একটা এক্সাম্পল করে দিয়ে দিবেন যে লেটার সাপোজ, একটা এক্সাম্পল দিচ্ছি, একটা টার্ম এন্ড কন্ডিশন দিয়ে আমি এগ্রি করলাম না, যে এইভাবে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিবেন। যে কোনো যদি ক্লায়েন্ট যদি চায়, বইটইতে দেখবেন এরকম চাচ্ছে যে গুড চাচ্ছে, ইউ ক্যান নট এগ্রি অন টার্ম এন্ড কন্ডিশন, উনি যে টার্ম এন্ড কন্ডিশনে চাচ্ছে, ডিসকাউন্ট চাচ্ছে বা অনেক কিছু চাইতে পারে, যে আমাকে অনেক ক্রেডিট পিরিয়ড দেন, অথবা আমি লং পেমেন্ট দিব, আমি ইনস্টলমেন্ট বেসিসে দিব, আমাকে এই প্রোডাক্টটা দেন। তো আপনি যদি বলেন যে ইউ ক্যান নট, ইফ ইউ ক্যান নট অ্যাকসেপ্ট ইউর অফার, তাহলে আপনি বেটার সে কি লিখবেন যে থ্যাংক ইউ ফর ইউর প্রেফারেন্স অফ আওয়ার প্রোডাক্ট, বাট রাইট নাও আওয়ার স্টক ইজ শর্টেজ, অথবা but your term and condition at this position I am not prepared to agree with this term and condition, এভাবে একটা জাস্ট লিখে দিবেন যে কিভাবে আপনি না করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি এভাবে বলতে পারবেন আপনার লাস্টে, এবং লাস্টে ফিনিশিং দিয়ে দিবেন যে আপনাকে ধন্যবাদ, যে থ্যাংক ইউ अगेन ফর ইউর ইন্টারেস্ট অন আওয়ার প্রোডাক্ট। ঠিক আছে, জি ম্যাম। পারবেন লিখতে এভাবে? এটা কিন্তু কোশ্চেনটা আমার খেয়াল নাই, মানে আসছে বা এরকম, কিন্তু যদি এই কোশ্চেনটা তো নিশ্চয়ই আসছে যেহেতু আপনি বলছেন 16 আসছে। এরকম, হ্যাঁ এরকম কোশ্চেন যদি আসে আপনারা এইভাবে লিখবেন যে একটা নেগেটিভ লেটার লিখো। আপনি নেগেটিভ লিখবার যে পারবো না দিয়ে নেগেটিভ লেটার একটা লিখে দিলেন, হবে না। ঠিক আছে, আপনাকে এইটা যাওয়ার জন্য একটা নেগেটিভ লেটার পরের পরীক্ষায় দিতে পারে, যে একটা লেটার যে এরকম টার্ম এন্ড কন্ডিশনে চেয়েছে কিন্তু তোমার সাথে কন্ডিশনটা মিলছে না, তুমি কি করবা? একটা চিঠি লিখো। ঠিক আছে, তোমার ক্লায়েন্টকে একটা চিঠি লিখো, তুমি কি করবা? তুমি ওনাকে ডেলিভারিটা দিতে পারছো না, তা আপনি তখন এভাবে লিখে দিবেন যে এইভাবে একটা চিঠি ড্র করে দিবেন ওই ইনফরমেশন গুলা নিয়ে, যে এইভাবে আমি চিঠি দিতে পারতেছি না, কারণ অনেকগুলাই বলেছি আমি, টার্ম এন্ড কন্ডিশন মিলছে না, আপনার অ্যাভেলেবেল নাই, যে প্রোডাক্টটা চাচ্ছে আপনার গোডাউনে ওই মালটা অ্যাভেলেবেল নাই, অথবা আপনি ওনার কাছে কোনো ডিলিংই করতে চাচ্ছেন না, তাকে পছন্দ করেন না, তাই বলে বলবেন যে আমি আপনাকে পছন্দ করি না, আপনাকে আপনার গুডউইল ভালো না, না আপনি সেটা বলবেন না।
যে আমি আসলে আপনার কাছে প্রোডাক্টটা দিতে পারছি না, একটা রিজন দাঁড় করাবেন, তারপরেও কিন্তু বলবেন না যে আমি আপনার সাথে কোনো বিজনেস ডিলিং এ যাব না। আচ্ছা, আমি প্রথমে আমার ম্যানুস্ক্রিপ্ট ফর্মে বলেছিলাম লেটার অফ ট্রান্সমিটার, ঠিক আছে? এই যে দেখেন লেটার অফ ডেট দিবেন, লেটার ফরম্যাটে সব ব্লক ফরম্যাটে আমি দিয়েছি, এখানে সবগুলো আমি চেষ্টা করেছি উল্লেখ করতে। সাবজেক্ট দিয়েছি সাবমিশন অফ কি রিপোর্ট, ইন্টার্নশিপ রিপোর্ট না প্রোগ্রেস রিপোর্ট, হোয়াটএভার যেই রিপোর্টটি আপনি স্ক্রিন শেয়ারটা অফ রয়েছে, স্ক্রিন শেয়ারটা অফ করা তো, কি অফ করা, স্ক্রিন শেয়ার অফ করা। ও আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করা, সরি এটা কেন হলো? যারা আমি যাচ্ছি, সরি আমি আসলে খেয়াল করিনি, এটা আগেটা ক্লোজ করে আর এটাতে আসতে পারিনি। এখন কি দেখতে পাচ্ছেন? জি মিস। আচ্ছা, ইন্টার্নশিপ রিপোর্ট, আচ্ছা যাই হোক, এটা বডি, আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি না। টেবিল অফ কন্টেন্ট, টাইটেল পেজ যেটা বলেছি, আর টাইটেল ফ্লাইটা তো বলেছি কিছুই না, যেটার উপরে রিপোর্ট দিতে যাচ্ছেন সেটা। এই যে দেখেন একটা টাইটেল পেজ দিচ্ছি, ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউটের আপনি রিপোর্টটা দিতে যাচ্ছেন, ঠিক আছে? কিসের রিপোর্ট? ইন্টার্নশিপ রিপোর্ট অন প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রিপারেশন অফ ফিউচার বাজেট, যেটা যে সাবজেক্টে লিখতে চান আপনারা এটা বসাবেন, ঠিক আছে? সুপারভাইজ বাই, কে সুপারভাইজ করলো, সাবমিটেড বাই, যেটাই লিখেন, সাবমিটেড টু আইসিএমএবি, বুঝাই যাচ্ছে, এভাবে আপনারা এটা লিখে দিবেন। নিচে কি কিছু আছে? এরপরে ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা এখানে এখানে উল্লেখ করবেন, সাবমিটেড বাই, সাবমিটেড টু, এবং লাস্টে থাকবে ডেট অফ সাবমিশন, এটা থাকবে। এরপরে যদি আমি যাই, টেবিল অফ কন্টেন্ট একটা বলেছিলাম আমার ইন্ট্রোডাকশন বা প্রিলিমিনারি পার্টে, টেবিল অফ কন্টেন্টটাও আপনারা সবাই জানেন, বইতে আছে, এটা দেখার কিছু নাই, তাও একটু দেখে যাচ্ছি যে একটা টেবিল থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, চ্যাপ্টার, অর্গানাইজেশনের একটা ব্রিফ প্রোফাইল থাকবে, তারপরে স্টাডির কিছু রেশনাল কিছু জিনিস দিবেন, অবজেক্টিভ, আপনার কেন এই রিপোর্টটা করতে যাচ্ছেন, এইভাবে কোনটা কোন পেজে। অনেক সময় রিডার যিনি পড়বে উনি এত কিছু পড়বে না যে উনি কি লিখেছে, আমার মেইন দরকার আমি এখানে প্রোডাক্ট সার্ভিস, এই যে এই ব্যাংকের কি কি প্রোডাক্ট আছে আমি এগুলাই শুধু দেখতে চাচ্ছি, আমার ইন্টারেস্ট ওখানেই। কারো আছে আইএফআরএস নিয়ে দেখবে, সে শুধু এই পেজগুলো চলে যাবে, ঠিক আছে? তো এরপরে দেখেন আপনি এই টেবিল অফ কন্টেন্টের ভিতরে অনেক কিছু নিয়ে আসতেছেন, আপনার এই যে অ্যানেক্সার, এ থেকে এফ, বা তার মানে বোঝা যাচ্ছে উনি এ বি সি ডি ই এফ 6টা অ্যানেক্সার এখানে উল্লেখ করেছে। এটা দেখলেই বুঝে যাবে যে ওনার এই চিঠির বডির ভিতরে অনেক কিছুই আছে, উনি সেটা অ্যানেক্সার, রেফারেন্সিং, তারপরে অ্যানক্রোনিম, এগুলো আছে, তারপর কারিকুলাম ভিটা, আপনি একটা সিভিও অ্যাড করতে পারেন, এবং সেটাও এখানে আছে। অনেক কিছু যে আগে দেখি তার রেফারেন্সটা, তার সিভিটা দেখিনি একটু কেমন ব্যাকগ্রাউন্ডটা, এইভাবে আপনি একটা টেবিল অফ কন্টেন্ট দাঁড় করাবেন। এরপরে দেখেন আমি ট্রান্সমিটার লেটার কিছু বলেছিলাম, যে লাস্ট পার্ট, এডিশনাল পার্ট বা অ্যামেন্ডেড পার্টটা বলেছিলাম, ওখানে লেটার অফ ট্রান্সমিটার বলেছি। লেটার অফ ট্রান্সমিটারটা কে দেয় দেখেন, লেটার অফ ট্রান্সমিটারটা আপনি দিবেন আইসিএমএবি কে। আমি এক্সাম্পল বারবার আমাদের ইনস্টিটিউটকে টানতেছি, ধরেন আপনারা এই চিঠিটাই হয়তো ম্যানুস্ক্রিপ্ট ফর্মে জীবনের প্রথম করা লাগবে। টু এক্সিকিউটিভ ডিরেক্টর, ধরেন আপনি ইনস্টিটিউটের নাম লিখলেন, ডেট দিলেন, সাবজেক্ট দিলেন, আপনার স্যালুটেশন থাকলো, দেন আপনার বডি থাকলো, বডির ভিতরে লিখলেন আপনি কে, আপনি কি করতে চাচ্ছেন, লাইক টু, ঠিক আছে, অ্যাপ্রিশিয়েট ইউ দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড মাই 3 মাসের বা 4 মাসের, যত, কে সুপারভাইজ করেছে, যেই অর্গানাইজেশনে আপনাকে যে সুপারভাইজ করেছে তার নাম উল্লেখ করতে হবে। কেন? কারণ সুপারভাইজারের সাথে ওনারা কমিউনিকেট করবে যে আসলে আপনার আন্ডারে থেকে একজন আমাদের স্টুডেন্ট কোয়ালিফাইং এর জন্য উনি আপনার সাথে ইন্টার্নি করেছে, আসলে উনি কেমন। আবার সুপারভাইজারও একটা চিঠি দিবে, লেটার অফ অথরাইজেশন বলি এটাকে আমি। তো ডিউরিং মাই অ্যাটাচমেন্ট, আপনার নাম দিবেন, কোন কোম্পানির সাথে অ্যাটাচমেন্ট ছিলেন। আই হ্যাভ ট্রাইড টু এনরিচ myself with application of accounting in practical field এ কাজ করতে চেয়েছি, and as requirement of the institute I have tried to come up with an key report, আপনি সেটা লিখবেন, রিপোর্ট অন, আপনার রিপোর্টের নাম দিবেন, কোন অর্গানাইজেশনের উপরে করেছেন, and analysis thereon which is approved my supervisor, যেটা আমার সুপারভাইজার অ্যাপ্রুভ করে দিয়েছে। এরপর আপনি লাস্ট কমপ্লিমেন্টারি কোর্স থ্যাংকিং ইউ দিয়ে দিলেন। দিস ইজ কল্ড লেটার অফ ট্রান্সমিটার, আপনি ট্রান্সমিট করেছেন। এরপরে আসেন
বন্ধ করলাম কেন? লেটার অফ অথরাইজেশন, লেটার অফ অথরাইজেশনটা কে দিবে? আপনার সুপারভাইজার দিবে টু আইসিএমএবি, তাকে একটা এখানে আপনার আইডি দিয়ে দিবেন। লেটার অফ অথরাইজেশন এটা হবে আপনি কোন এজিএম আপনাকে সুপারভাইজ করেছে, কারণ উনি সুপারভাইজ না করলে আপনি কাজ করতে পারবেন না। উনি ফোন দিয়ে দেয় ওই ডিভিশনে আমি একজনকে পাঠাচ্ছি, উনি যা যা চাচ্ছে ওনাকে আপনি হেল্প করেন, গাইডলাইনটা দিয়ে দেন। আদারওয়াইজ আপনি অন্য ডিভিশনে গেলে আপনাকে চিনবে না। যেই যার আন্ডারে কাজ করতেছেন উনি কিন্তু আপনাকে ইন্ট্রোডিউস করাবে অন্যান্য ডিভিশনের সাথে। তো উনি জাস্ট আইসিএমএবি কে একটা চিঠি দিবে, সাবজেক্ট কার রিপোর্ট, কি রিপোর্ট এবং কার কে আপনার সাথে কাজ করেছে উনি বলবে, এবং আপনার ব্যাপারে বলবে সে খুব ভালো কাজ করেছে, আমি তাকে সুপারভাইজ করেছি, তার এই রিপোর্টটা ফুলফিল করেছে এবং এটার কোনো এগ্রিমেন্ট বা কোনো ডাটা ইভ্যালুয়েশনের জন্য যথেষ্ট, আপনি এটা ডিনাই করতে পারবেন না। ঠিক আছে, এই যে মেবি প্রেজেন্টেড। আপনাকে সিগন্যাল দিচ্ছি, ক্লাস টাইম শেষ। আমাকে 5টা মিনিট, আচ্ছা জাস্ট আমি ওদেরকে এটা দেখাই চলে যাচ্ছি। ঠিক আছে, এটা হলো লেটার অফ অথরাইজেশন বা এন্ডোর্সমেন্ট। উনি এন্ডোর্স করে দিচ্ছে আপনার ব্যাপারে যে ঠিক আছে ওনার রিপোর্টটা ঠিক আছে, পজিটিভও লিখতে পারে নেগেটিভও লিখতে পারে। সো সবসময় সুপারভাইজারের সাথে ভালো জিনিস লিখবেন, কারণ আপনি নিজেই জানেন না যে উনি একটা চিঠি দিতে পারে। ঠিক আছে, তো অনেক সময় কি করে আইসিএমএবি ওনাকে চিঠি দেয় যে আপনি আবারও একটু আমাকে ইন্টারনালি আরো জানান। ঠিক আছে, তো দিস ইজ কল্ড লেটার অফ অথরাইজেশন, যিনি সুপারভাইজার দিয়ে থাকবে ইনস্টিটিউটকে। ঠিক আছে, আল্লাহ এত স্লো হলে কিভাবে হয়? তারপর অ্যাকনলেজমেন্টের ভিতরে কি কি থাকে, আপনি এই রিপোর্ট করতে গিয়ে কাকে কাকে অ্যাকনলেজ করেছেন, কার হেল্প নিয়েছেন, আপনি থ্যাঙ্কসফুল হতে পারবেন আমাদের ইনস্টিটিউটের কোনো সিনিয়র ভাই যদি উল্লেখ করেন। এই জায়গাটাতে আপনার যাকে যাকে ইচ্ছে উল্লেখ করার এই জায়গাটাতে আপনি করতে পারবেন, কারণ এই জায়গা ছাড়া আপনি কোথাও করতে পারবেন না। প্রথমে আপনি এক্সপ্রেস করবেন আপনার যিনি সুপারভাইজ করেছে তাকে করবেন, তারপরে ওই ডিভিশনের কারা কারা আরো হেল্প করেছে, এরকম অনেক আছে যে ইন্টার্নশিপ করতে গেছে অনেক হেল্প করবে। এরপরে আপনি আরো কারো যদি হেল্প করতে চান, সিনসিয়ার গ্রেটিটিউড গোস টু মাই এমপ্লয়ি, আপনার সিনিয়র ভাইরা যদি করে, আপনার ফ্যামিলির কেউ যদি করে থাকে, এভরিথিং ইউ ক্যান ইনক্লুড হিয়ার। ওকে, এটাকে বলে কি অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্ট মানে কি পরিচিতি, বা অ্যাকনলেজ মানে কি আপনাকে অ্যাকনলেজ করে দেওয়া। এরপরে দেখেন এক্সিকিউটিভ সামারি, আপনার যে ব্যাংকের উপরে যে অর্গানাইজেশনের উপরে ওটার ওভারঅল সিনারিও সবকিছু, এখানে অনেক কিছু এক্সিকিউটিভ সামারি। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে ইন শর্টে আপনাকে সব বলার একটা স্কোপ দিয়েছে, যা কিছু বলার ইন শর্টে বলবেন। বডিতে তো আছে, অনেকে বডি না পড়ে এক্সিকিউটিভ সামারিটা অনেক পেজের হয়ে থাকে। ঠিক আছে, এই হলো আমার 3টা জিনিস দেখালাম। আর কি জানার আছে বলেন, এই পার্টের ভিতরে আর কি বলার আছে? আমি ক্লাস শেষ করে দিচ্ছি, আপনাদের কিছু যদি বলার থাকে বলতে পারেন। ম্যাম এই স্লাইডগুলো দেওয়া হবে না? স্লাইডগুলো অবশ্যই দেওয়া হবে। থ্যাংক ইউ ম্যাম। তাহলে ঈদের পরে আমাদের ক্লাসগুলো কি করবো? কালকে ক্লাস হলে তো আমরা আর বলতে পারবো না। আচ্ছা, কালকে ক্লাস করবেন? কালকে তো অবশ্যই ক্লাস করবো, কিন্তু ম্যাম আমাদের যে প্রবলেম গুলো সেগুলো তো বের করতে সময় লাগবে। আচ্ছা, ক্লাসটা করি কালকে। ওকে, তালেব ভাই কি আমার সাথে আছেন? তালেব ভাই, ম্যাডাম আসি। আচ্ছা আমি কালকে ক্লাসটা তো নিচ্ছি, ওরা ঈদের পর একটা ক্লাস আপনি একটা ম্যানেজ করে দিতে পারবেন? ঈদের পরে না? হ্যাঁ, একটু আমাদের ডিপার্টমেন্ট নাইমুজ্জামান সাহেবকে একটু বলে রাখেন। আমি কি ভাই আমাদের ক্লাস না হলে তো এখানে তো পুরো বাংলাদেশের সাথে ক্লাস হইতেছে। এখন আমরা সবাই তো এক একভাবে এক এক চ্যাপ্টার পড়া হয়েছে, এখন নতুন করে তো আমরা আবার পড়তেছি। এখন আমাদের তো আগে অনেকে অনেক চ্যাপ্টার পড়ছে আবার পুনরায় পড়তেছে, আমরা অনেকে অনেক চ্যাপ্টার পড়ছে আবার পুনরায় পড়তেছি। এটা তো একটা মানে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। এখন আমাদের তো আরো একটা দুটো ক্লাস না বাড়লে তো ভাই সমস্যা, অনেকেই পারতেছে না। আমি আপনাকে বলি, এটা আমার ডিপার্টমেন্ট থেকে একটু লাইনে থাকেন আপনারা। আমার আরেকটা কল আসছে তো, আরেকটা ক্লাস। আচ্ছা, কালকে কয়টায় ক্লাস? কালকে আপনারা কথা বলে, আমার আরেকটা ক্লাসে অলরেডি কল আসছে, ওটাও ক্লোজ করার জন্য ফোন আসছে। 6টা থেকে আমার কালকে ক্লাস শুরু 7:30 পর্যন্ত। ওকে, টিল দেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ আপা, আজকের জন্য শেষ করে দাও। আরেকটা ক্লাসে অলরেডি আমার খুঁজছে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে বলে দেবো এটার বিষয়টা। ওকে ফাইন, থ্যাংক ইউ।